আমার সম্বন্ধে আমি বিস্তারিত টুকটাক বলার চেষ্টা করছি, তারপরে এখানে একটা ইন্ট্রোডিউস দেওয়া আছে, একটা স্লাইড যদি বের করছি। এখানে বলা আছে আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে এটা আপডেট করা হয় না, আমি আগে জব করতাম কোনটাসা সলিউশন এন্ড কনসালটেন্সি লিমিটেড, বাট এখন রাইট নাও জব করি ড্রিম 71। যাই হোক, আমাদের এই যে আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, আমাকে একটু কাইন্ডলি একটু মেসেজ করে জানান যে আপনারা কিছুই পারেন না এমন কয়জন আছে, মানে কিছুই পারেন না এমন কয়জন আছে, একটু জাস্ট লিখেন। আর সবাই একটু, আমাদের ক্লাসের রুলসটা হচ্ছে সবাই একটু সাইলেন্ট করে রাখবেন, সবাই সবাই মিউট করে রাখবেন। আমি এখান থেকে মিউট করতে চাচ্ছি না, তাহলে আপনাদের সাথে কমিউনিকেশনটা ভালো হবে না। আমি একটু দেখতে চাচ্ছি যে কয়জন কিছুই পারে না এমন কয়জন আছে। 1 2 3 4 5 6 জন আছে, আর কেউ নাই। দ্যাট মিন্স সবাই মোটামুটি লেভেলে পারে, তো আরো দু একজন বাড়তেছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কে পারে আর কি পারে না। আমি এটা একটু চেষ্টা করতেছি একটু দেখতে। ওকে, মানে ব্যাপারটা বুঝতে পারলে আমার ওই জায়গা থেকে আমি বুঝতে পারবো যে আপনারা কোন লেভেলে আছেন, সো শিখাতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা যারা, আমি বলেছিলাম যে আমার ব্যাপারে জেনে বুঝে কোর্স করতে আসছেন কয়জন সেটা আমি জানি না, কয়েকজন বলছে যে আমি জানি। আমার পড়ার প্যাটার্নটা একটু আলাদা, এবং শুধু আমার না, আমাদের ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে যে যারা কিছুই বোঝে না, কিছুই পারে না, তারা যেন ব্যাপারগুলো বুঝতে পারে। সো এখানে যদি দু একজন অ্যাডভান্স লেভেলে হয়ে থাকেন, তাদের হয়তো প্রথমের দিকে একটু প্রবলেম হবে, তারা হয়তো একটু বোরিং ফিল করবে, বিকজ অফ আমরা যারা বিগিনার তাদেরকে আসলে একবার হাতে কলমে বোঝানোর চেষ্টা করব, একটা জিনিস বারবার বলার চেষ্টা করব যাতে ক্লাসেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো সেই জায়গা থেকে হয়তো যারা একটু পারে তাদের জন্য একটু ব্যাপারটা একটু ডিফিকাল্ট, মানে একটু বোরিং মনে হবে যে এই জিনিসটা কেন বারবার বলতেছে। কিন্তু আমরা, আমাদের প্ল্যানিংটা হচ্ছে এইরকম যে ক্লাসে একজনকেও না বুঝাই আমরা অন্য টপিকসে এগোবো না। মানে এখানে ক্লাসে যদি 30 জন থাকে, যে টপিকসটা আমি পড়াবো 30 জনই এই টপিকসটা বুঝবে, তারপরে আমরা অন্য টপিকসে মুভ করবো, আদারওয়াইজ আমরা ওখানে স্টে করব। এটা হচ্ছে ব্যাপার। এখন প্রত্যেকটা ব্যাচেই কিছু ভালো স্টুডেন্ট থাকবে, এটা স্বাভাবিক। তো তারা কেন এই কোর্সটা করবে? এই কোর্সটা এমন ভাবে সাজানো যাতে বিগিনার এবং মিড লেভেল পর্যন্ত এখানে কিছু অ্যাডভান্স টপিকসও আছে যেটা মিক্স আপ করা আছে, যাতে কি হবে, বিগিনার থেকে শিখবেই, বাট যারা অ্যাডভান্স আছে তারাও কিছু কিছু টপিকস, অ্যাডভান্স রিলেটেড টপিকস এই কোর্সের মধ্যে পাবে ইনশাআল্লাহ। সো একদম এমন ভাবে সাজানো আছে, কেউ হতাশ হয়ে এখান থেকে ফিরে যাবেন না, এটা আমার দিক থেকে আমি এটা বলতে পারি। তো এটা হলো ব্যাপার স্যাপার। এখন আজকের ক্লাসের পর আপনারা ডিসাইডেড করবেন যে আপনারা এই কোর্সটা কন্টিনিউ করবেন কি করবেন না, মানে এটা আপনার জন্য কোর্সটা কিনা। আমরা যে চ্যালেঞ্জের কথা বলবো, যে জিনিসগুলো বোঝার চেষ্টা করব, সেই জিনিসগুলো আপনি একটু বুঝতে হবে যে আসলেই বিষয়গুলো আপনার দ্বারা হবে কিনা। ঠিক আছে, তো দেখেন আমার একটা স্লাইড এখানে শুরু করা, দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই কোর্সের নাম কি বলেন তো? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। জি ভাইয়া, ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আমাকে আসলে কেউ স্যার বলার চেষ্টা করেন না, কারণ আমি হয়তো স্যার টাইপের মানুষ না। আর আমার বিষয় যারা জানেন তারা হয়তো জানে এই ক্লাসটা অতটা ফর্মাল হবে না। মানে ফর্মাল কিরকম হয়, একটা টিচার স্টুডেন্টের মধ্যে একটা যে ফর্মাল ভাব থাকে, ক্লাসগুলো একটু ফর্মাল ভাবটা থাকে, যেটা ওই টাইপের ক্লাসটা এখানে হবে না। একটু এখানে ওই বিনোদন বলেন, একটু মজার কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, সবকিছু মিলে হবে এখানে। আসলে ওই মানে অন্তত এই ক্লাসটা অতটা ফর্মাল হবে না, মেইন কথা হচ্ছে এটা। এই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি, আমি আসলে ফর্মাল, আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় ফর্মাল ওয়েতে ক্লাস নেওয়াটা। হ্যাঁ, সো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট। আপনারা জানেন যে এক একজন ট্রেনারে এক একটা ফিলোসফি থাকে বা এক একটা চিন্তাধারা থাকে। আমার আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এইভাবে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা আমি আগেই বলে নিচ্ছি। আমার ক্লাসগুলো অতটা ফর্মাল ওয়েতে ক্লাস হবে না, এখানে একদম একটু মানে ছোট বাচ্চাদের মতো একটু গেজো অবস্থা ক্লাস হবে।
গল্প হবে, আড্ডা হবে, সবকিছু হবে এখানে, ঠিক আছে? কারণ এটা প্রোগ্রামিং, আমি জানি না আপনারা ব্যাপারটা কিভাবে জানেন যে প্রোগ্রামিং জিনিসগুলো আসলে ডিফিকাল্ট। এটা ইজি কোনো ম্যাটার না যে আপনি আপনার মাথার মধ্যে আমি ঢুকাচ্ছি, পুশ করতেছি, আপনি মাথার মধ্যে নিয়ে কালকে আবার সব ডেলিভারি করবেন। ব্যাপারটা এরকম না, এটা আসলে ওই রকম কোনো সাবজেক্ট না। সো আমরা চেষ্টা করব যে একদম। আচ্ছা, আমি তার আগে একটা জিনিস বলি, আপনারা দেখেন অনেকে কথা বলতেছে, তো আমার এই জায়গা থেকে আমি কিন্তু আপনাদের চাইলে কন্ট্রোল করতে পারি, আমি চাইলে সবাইকে মিউট করে দিতে পারি, কিন্তু আমি যদি এই জায়গা থেকে মিউট করে দেই তো আপনি চাইলেই আপনার ওই জায়গা থেকে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন না, এবং আপনার কোনো রেসপন্স আমি নিব না বা পাবো না। তাহলে কি আপনার সাথে আমার কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যাবে, আর এই কমিউনিকেশন যদি গ্যাপ হয়ে যায় তাহলে আপনি আসলে ক্লাসে মজা পাবেন না। আমি এখান থেকে শুধু বলে যাব, ইউটিউবের ভিডিওর মতো আমি এখানে বলে যাব, আপনি শুধু শুনে যাবেন। আপনার মধ্যে যে প্রবলেম হচ্ছে, কোনো একটা ইস্যু হচ্ছে, সেটা কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না। তো এটা করতে আমাকে বাধ্য করেন না। আমি চাই যে আপনারা সবাই নিজ থেকে মিউট করে রাখেন, যখনই কোনো কোশ্চেন দরকার হবে তখন আপনি আনমিউট করে কথা বলবেন। আমি চাইলে এখান থেকে আপনাদেরকে সবাইকে মিউট করতে পারি, কিন্তু আমি করব না, কারণ আমি চাই আপনার সাথে আমার একটা রিলেশনশিপ হোক, একটা কমিউনিকেশন হোক, একটা রোবোটিক্সের মতো ক্লাস না হোক। সো এটা আমাকে বাধ্য করবেন, এটা আপনারা সবাই ম্যাচুর, সবাই বোঝেন যে একজন যদি ডিস্টার্ব করে বা কথা বলে সেটা সবার ক্ষেত্রে প্রবলেমটা হবে। এটা আমি রিকোয়েস্ট করতেছি, সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন। এই যে এখনো কথা হচ্ছে, এটা কে এটা কথা বলতেছে? মিথু রঞ্জন দাস। ইনি কে এটা? জি স্যার, হ্যালো। এখান থেকে কথা আসতেছে, তো কথা কই থেকে আসতেছে এটা? স্যার ওনাকে স্পেশালি ভাবে মিউট করে দেন, সবাইকে একসাথে করিয়েন না স্যার। না, আমি তো আসলে এখন একজন করে কথা বলবেন, আমি একজন করে মিউট করব, ব্যাপারটা এরকম না। হয় এরকম হতে পারে যে যে কথা বলবে তাকে পানিশমেন্ট হিসেবে আমি এখান থেকে রিমুভ করে দিব, সে হচ্ছে লাইভে ক্লাস দেখবে। আদারওয়াইজ আমি সবাইকে মিউট করে দেবো, আপনারা কেউ কথা বলতে পারবেন না, শুধু আমি কথা বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন। বুঝবেন বা বুঝবেন না সেটা আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা থাকবে না তখন। সো এই জন্য ব্যাপার নিজের থেকে একটু সিনসিয়ার হন, কারণ আপনারা বাচ্চা মানুষ না যে আপনাদেরকে বিষয়গুলো বারবার বোঝানো হবে। আপনি একজনের প্রবলেমের কারণে এখানে 40 জন প্রবলেমে পড়বে, এটা খারাপ দেখায় না একজনের জন্য? সো একটু কাইন্ডলি এটাকে ব্যাপারটা একটু চিন্তা, আমি জানি আপনারা কেউ ইচ্ছা করে করতেছেন না, বাট এটা হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে গেলে সবার প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটা টপিকসে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের সিলেবাসটা একটু দেখে আসি। আপনারা কি আপনাদের সিলেবাসটা দেখছেন? জি ভাইয়া। দেখছেন? দেখছি। এটা কি আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল? জি দেওয়া হয়েছিল না, আমাদেরকে দেওয়া হয় নাই তো। ইমেলে পাঠানো হয়েছে তো। আচ্ছা, ইমেইলে মনে হয় পাঠানো হয়েছে। ইমেল যদি পাই নাই। ইমেলে পাঠানো হয়েছে, ইমেলে সবাইকে তো পাঠানো হয়েছে। আচ্ছা, যদি পাঠানো হয়ে থাকে, যদি দেখেন, তাহলে এটা নিয়ে আর বিস্তারিত বলার তেমন কিছু নাই। এই কোর্সটা যদি আপনি দেখেন এবং আপনি যদি অন্যান্য কোর্সের কোনো মডিউল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে কোন কি আসলে বলা হয়েছে আসলে। হ্যাঁ, এখানে এমন কিছু নাই যে আপনি কেউ বলতে পারবে না যে ভাই এটা হচ্ছে অ্যাডভান্স টপিক, আবার কেউ বলতে পারবে না যে না এখানে অ্যাডভান্স কিছু নাই। এমন ভাবে একটা মিক্স আপ করে সাজানো আছে যেটা আপনি সকল কিছু স্বাদ আপনি আশা করতেছি এই হচ্ছে কোর্সে পাবেন। আমি জানি না এটা দিয়ে আপনাকে পেট ভরাইতে পারবো কিনা, আমি সেটা জানি না, বাট আপনাকে আমি একটা স্বাদ দিব, যে টেস্টটা আপনি হয়তো মনে রাখবেন, এরকম একটা টেস্ট আপনি পাবেন। কিন্তু ওটাতে আপনার পেট ভরবে কিনা সেটা আমি আসলে বলতে পারবো না কনফার্ম, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু এখানে ডেডিকেটলি কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। বাট আপনাকে একটা আমি টেস্ট দিব, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের পুরো একটা টেস্ট আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা যদি আপনারা বুঝে থাকেন, এটা যদি দেখে থাকেন, তাহলে এটা নিয়ে আমি কথা বলতেছি না, ডিরেক্ট আমাদের স্লাইডে যাই। আমি আসলে স্লাইড দিয়ে পড়াশোনা করাই না, তবে প্রথম দুই একটা ক্লাস হয়তো আমি স্লাইড একটু জাস্ট ফর্মালিটিস একটু দেখানোর চেষ্টা করি, পরবর্তীতে আমি সবকিছুই একবারে ডিরেক্টলি হাতে কলমে দেখাবো। দেখেন, আমরা যে কোর্সটাতে ভর্তি হয়েছি সেই কোর্সটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তার মানে আপনি একটা সফটওয়্যার তৈরি করার জন্য এখানে আসছেন, ব্যাপারটা এরকম না? জি ভাই, একটু রেসপন্স করতে হবে যে আপনি একটা সফটওয়্যার মতো একটা জিনিস তৈরি করতে আসছেন। তো প্রথমে আমার একটা এখানে দেওয়া আছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, টাইপ অফ অ্যাপ্লিকেশন অথবা
টাইপ অফ সফটওয়্যার, একটা সফটওয়্যার কত টাইপের হয়, মানে আপনি যে কোর্সটা করতে আসছেন এই কোর্সে আপনি শিখে কি করবেন, আপনি যা যা শিখাইলাম শিখলেন, শিখে করবেনটা কি আসলে সেটা তাকে বুঝতে হবে। তো সেই জন্যই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আপনারা সফটওয়্যার তৈরি করতে আসছেন, একটা অ্যাপ্লিকেশন বানাইতে আসছেন, অ্যাপ্লিকেশন যেহেতু বানাইতে আসছেন, আপনি একটা মোবাইলে অ্যাপস আছে না, মোবাইলে অ্যাপস তো ইউজ করেন, জি এটা একটা অ্যাপ্লিকেশন। তো আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন মনে করেন বানাবেন, আপনি হয়তো মোবাইল অ্যাপস বানাবেন না, বাট আপনি ওয়েব একটা অ্যাপস বা ওয়েব অ্যাপ্লিকেশন একটা বানাবেন। তো আপনি যা কিছুই বানান না কেন সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? দুইটা। দুইটা। সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে ওয়েব বেস অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। মূলত আপনি তৈরি করবেন কি, একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। আপনার এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন। বোঝার চেষ্টা করেন, মূলত আপনার এই কোর্সের উদ্দেশ্য একটাই, যে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, একটা সফটওয়্যার আপনি তৈরি করবেন। তো এই সফটওয়্যারটা দুই ভাবে তৈরি করা যায়। কয়ভাবে তৈরি করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে ওয়েব বেস তৈরি করা যায়, ওয়েব বেস যেটা ওয়েবের মাধ্যমে রান করে বা দেখা যায় চালানো যায় সেটা একটা, আর একটা হচ্ছে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, দুই বেস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন আমার এই কথার দ্বারা তো আপনি, আমি জানি মোটেও ক্লিয়ার না, কথা সত্য না এটা? জি ভাই একদমই ক্লিয়ার না। তাই যে, আমি তো সেটা জানি, তো এটা তো ক্লিয়ার করতে হবে নাকি? এখন এখানে দেখেন, এই যে কথাটা ক্লিয়ার না, অনেকের ক্লিয়ার না, কিন্তু আমি জানি এখানে অনেকের মধ্যে ক্লিয়ার। এখন যাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার তারা কি করবে বলুন তো? তারা বোরিং ফিল করবে না, আমাকে বকাবকি দিবে না? তারা কিন্তু বকাবকি ঠিকই দিবে, কিন্তু আমার চিন্তাধারা কি, যারা বিগিনার, হ্যাঁ শতকে নিয়ে যাবো। সো আমি জানি যে এই সেক্টরে যারা কাজ করে তাদের মন মানসিকতা কিন্তু অন্যান্য সেক্টরের তুলনায় একটু বড় হয়। এটা আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন না? না, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। এই সেক্টর, না 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 সিরিয়াসলি আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন যে এই সেক্টরের মানুষজনের একটু অন্য লেভেলে একটু থাকে। যাই হোক, দেখেন আমি চেষ্টা করতেছি যে একটা আপনি অ্যাপ্লিকেশন বানাবেন। আমরা বললাম যে একটা অ্যাপ্লিকেশন যাই বানান না কেন সেটা দুই টাইপের বানানো যায়, একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানানো যায়, একটা হচ্ছে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন বানানো যায়। প্রথমত আমি আপনাকে একটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন দেখাই, সেটা হচ্ছে আমার এখানে, আচ্ছা আমার এখানেই আছে, এখানেই আছে। যেমন এই যে হলো, এটা কি, এটা বলেন তো? ওবিএস। এটা কি? এটা ওবিএস, এটা দিয়ে ওবিএস স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার। এটা কি একটা? এটা একটা সফটওয়্যার না? এটা একটা অ্যাপ্লিকেশন না? এই অ্যাপ্লিকেশনটা কি আমরা, এই অ্যাপ্লিকেশনটা তো কাজ করতেছে না? এই অ্যাপ্লিকেশন কাজ করতেছে, এর তো বিভিন্ন কাজ আছে তাই না? এই অ্যাপ্লিকেশনের বিভিন্ন কাজ আছে না? তো এই অ্যাপ্লিকেশনটাকে বলতেছি আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। এটা একটা গেল। আরো দেখাচ্ছি, আমার এখানে হয়তো জ্যাম্প নামে একটা কোনো অ্যাপ্লিকেশন থাকতে পারে, জ্যাম্প। এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা রান হতে থাকুক। আপনারা কি স্কাইপ ইউজ করেন? হ্যাঁ স্কাইপি। আচ্ছা এটা দেখেন, এটা একটা কি, এটাও একটা অ্যাপ্লিকেশন। এই জ্যাম্প এটা একটা সফটওয়্যার, এটাও একটা অ্যাপ্লিকেশন। যেটা সফটওয়্যারকে বলতেছি সেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলতেছি, যেটাকে আমরা সফটওয়্যার বলতেছি সেটাকে আপনাকে আমরা অ্যাপ্লিকেশন বলতেছি। তো এটা একটা কি, সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশন, বাট এটাও হচ্ছে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। এটারও বিভিন্ন কার্যক্রম আছে, এখানে স্টার্ট করলে এখানে পোর্ট আসতেছে, এখানে আবার স্টপ করা যায়, এটার বিভিন্ন কার্যক্রম আছে, বিভিন্ন কাজে এটা ইউজ হয়। এটা বুঝতে পারছেন? আমি জানি এটা দ্বারা আপনারা ক্লিয়ার বোঝেন নাই। এখন আপনাদের মোবাইলে অথবা আপনাদের ডেস্কটপে আপনারা স্কাইপি ইউজ করেন তো নাকি? হ্যাঁ স্কাইপি ইউজ করি। স্কাইপি আমরা কি করতে পারি বলুন তো? স্কাইপি যদি আমরা এইভাবে ইউটিউবে মানে গুগলে লিখি স্কাইপি, তাহলে আমরা ইউজ করতে পারবো না? এখান থেকে লগ ইন করতে পারবো না? হ্যাঁ ওপেন করে দেব। এখান থেকে আমরা লগ ইন করতে পারি, আরে মানে অনলাইনে আমরা স্কাইপি ইউজ করতে পারি জি উইদাউট ইনস্টলেশন। উইদাউট ইনস্টলেশন। এখন স্কাইপে যখন আমরা ইনস্টল না করে ইউজ করতেছি, এই মানে এই যে ওয়েবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, তখন আমরা সেটাকে কি বলতেছি? ওয়েব অ্যাপ্লিকেশন। এবং ওই স্কাইপে যখন আপনি
ইনস্টল করতেছেন, আপনার কম্পিউটারে ইনস্টল করতেছেন, সেটাকে আমরা বলতেছি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। জি ভাই ক্লিয়ার। এখন ক্লিয়ার? জি জি ভাইয়া, একটাই মানে আমরা জিনিস। আমরা আমরা এটাকে বলতে পারি যে ফেসবুকের যে সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করলে তাহলে হচ্ছে কি বলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ বেস, আর যেটা মানে আমরা অনলাইন থেকে ইউজ করি সেটা হচ্ছে যে মানে ওয়েব বেস, মানে যে একদম গুগলের মাধ্যমে একদম ইউজ করি। একদম একদম রাইট, একদম হচ্ছে রাইট। ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতেছেন, কম্পিউটারে যেটা ইনস্টল করে কাজ করতেছেন সেটাকে বলতেছি আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। আর যেটা আপনি অনলাইনে ইউজ করতেছেন সেটাকে বলতেছি আমরা ওয়েব বেস অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? এই জিনিসটা একটাই, শুধু টাইপ আলাদা। টাইপটা আলাদা। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে বলেন? জি ভাই, একদম ক্লিয়ার, পানির মতো। তো যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম আপনি যা কিছুই বানান না কেন দুইটা টাইপের জিনিস বানাবেন, হয় ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানাবেন না ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন বানাবেন। তাহলে কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে কিন্তু বলবে যে ভাই আমার একটা সফটওয়্যার দরকার। কাস্টমার কি বলবে? কাস্টমার বলবে যে ভাই আমার একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার দরকার। তখন আপনার কোশ্চেনটা কি হবে? ওয়েব বেস নাকি ডেস্কটপ বেস? বলবেন যে আপনি কি টাইপের বানাতে চান, আপনি ওয়েব বেস বানাবেন না ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন বানাবেন, এই তো। জি ভাইয়া। তখন সে তো বুঝবে না, তখন সে তো বুঝবে না যে ভাই ওয়েব বেস কি ডেস্কটপ বেস, তাকে বুঝাইতে হবে না যে আমি, হ্যাঁ। উনি এখন চিন্তা করবে যে ভাই তাহলে কোনটা ইউজ করলে ভালো হবে সেটা আমাকে বানাই দেন, এটা তো বলবে, তাই নাকি? সে তো আর কিছু বোঝে না। তখন আপনাকে ডিসক্রাইব করতে হবে যে ওয়েব বেস বানাবেন না ডেস্কটপ বেস বানাবেন। এখন আমরা একটা পয়েন্টে আসি, আপনি এমন একটা সফটওয়্যার ইউজ করতেছেন, এমন একটা সফটওয়্যার আপনি তৈরি করলেন যে সফটওয়্যারটা হলো ডেস্কটপ বেস সফটওয়্যার। তো সেই ডেস্কটপ বেস সফটওয়্যারটা আপনি আপনার কম্পিউটারে বাসায় ইনস্টল করছেন, এখানে আপনি কাজ করেন, এখানে আপনি লগ ইন করা আছে, ব্যাপারটা বোঝেন। এখন আপনি দেশের বাইরে চলে গেছেন, তখন আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এই সফটওয়্যারটা? যদি এটা গিটহাবের মাধ্যমে করা অ্যাক্সেস যায়। না ভাই, আপনি ইউজ করবেন, গিটহাবে তো কোড রাখা হয়, গিটহাবে তো কোড রাখা হয়, ওটা না। ফর এক্সাম্পল আমি আরো একটু ডিপলি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কেউ সুপার শপে গেছেন? সুপার শপে, জি জি সুপার ভাইয়া। শপে বা বিভিন্ন বড় বড় গেছি। কোম্পানিতে তাদের ইন্টারনাল সফটওয়্যার থাকে। আচ্ছা ব্যাংকে তো গেছেন, অভ্যন্তরীণ। ব্যাংকে, হ্যাঁ অভ্যন্তরীণ। ব্যাংকে কাজ করছেন, ব্যাংকে গেছেন না? ব্যাংকে নিজস্ব একটা সফটওয়্যার থাকে, জি নিজস্ব কি থাকে? সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারটা যদি ডেস্কটপ বেস হয়, আপনি কি করতে পারবেন? ব্যাংকের যে কর্মকর্তা তারা কি করে? ব্যাংকে গিয়ে লগ ইন করে, ব্যাংকে গিয়ে লগ ইন করতে পারে, কারণ ওই ব্যাংকের যে কম্পিউটারে তারা বসে আছে ওটা একটা নির্দিষ্ট কম্পিউটার, ওখানে ওদের সফটওয়্যারটা ইনস্টল করা আছে বা ওই নেটওয়ার্কের মধ্যে রাখা আছে, সো ওখানেই তারা লগ ইন করে কাজ করতে পারে। কিন্তু তারা দেশের বাইরে গেলে কিন্তু আর ওটা করতে পারে না, যদি সেটা ডেস্কটপ বেস হয়। ব্যাপারটা বোঝেন নাই? যদি আপনার ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনটা তৈরি করেন, আপনি এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন সেটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, তো যেখানে ইনস্টল থাকবে, যেখানে ইনস্টল করা থাকবে সেখানেই তো শুধু আপনি অ্যাক্সেস করতে পারবেন, অন্য জায়গাতে তো আর পারবেন না। জি পারবেন? না। তাহলে জি না। এখনকার যুগে কোন টাইপের অ্যাপ্লিকেশনটা বেশি তৈরি হচ্ছে, ওয়েব বেস না ডেস্কটপ বেস? ওয়েব বেস। ওয়েব ওয়েব বেস। বেস। ডেস্কটপ বেসের অ্যাপ্লিকেশন তৈরি করলে এটার উপকারিতা কিছু আছে। ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করলে এটা সিকিউর বেশি, এটা অনেক বেশি সিকিউর, বোঝেন নাই? হ্যাঁ, বুঝছি ভাই। এটা পারছি, কারণ সবাই তো অ্যাক্সেস করতে পারে না, এটা কেউ করবে না, বোঝেন নাই? আর জি ভাই। ওয়েব বেস অ্যাপ্লিকেশনে একটা বুঝতে সিকিউর পারছি। কম। এখন কাহিনী হচ্ছে আপনি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করছেন কিন্তু দেশের বাইরে কোথাও গেছেন, সেখান থেকে আপনি কাজ করতে পারতেছেন না। আর যদি ওয়েব বেস অ্যাপ্লিকেশন হয়, আপনি পৃথিবীর যেখানে যান না কেন সেখানে আপনি এখানে লিখে দিবেন www. আপনার সফটওয়্যারটার নাম লিখে দিবেন, লগ ইন করবেন, কাজ করবেন, শেষ। আবার লগ আউট করে দিবেন, শেষ। আমরা কি ব্যাপারটা ধরতে পারতেছি? ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে কস্টিংও বেশি এবং মেইনটেনেন্স খরচও বেশি তুলনামূলক ওয়েব বেসের থেকে। ওয়েব বেসে মেইনটেনেন্স খরচ কম, এটা তৈরি করতেও খরচ কম হয়, বুঝতে পারছেন? জি স্যার। এই হলো Yes. পার্থক্য। তাহলে ক্লায়েন্টকে আপনাকে বুঝাইতে হবে যে আপনি, ক্লায়েন্ট তো জাস্ট বলবে আমাকে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দেন। আপনার কোশ্চেনটা হবে
যে কোন টাইপের অ্যাপ্লিকেশন বানাবেন, ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন বানাবেন না ওয়েব বেজ অ্যাপ্লিকেশন বানাবেন। তখন ক্লায়েন্ট বুঝবে না, সে তো বলতে পারবে না। তখন আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি যদি ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশনটা বানান তাহলে এই কাজ করতে হবে, আর যদি আপনি ওয়েব বেজ অ্যাপ্লিকেশন বানান তাহলে আপনি এইরকম ফ্যাসিলিটিস পাবেন। তাহলে আমরা এটা ক্লিয়ার এই টপিকসটা? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আপনারা যে কোর্সে ভর্তি হইছেন, এই কোর্সে যে ভর্তি হইছেন, এখন তাহলে আপনি কি কাজ করবেন বলেন? অ্যাপ্লিকেশন বানাবেন, এই তো? আমরা টু টাইপ অ্যাপ্লিকেশন বানাবো, এর মধ্যে হ্যাঁ, ফার্স্ট টাইপ হচ্ছে যেই যে type ওয়েব এর হোক। অ্যাপ্লিকেশন। আপনি অ্যাপ্লিকেশন বানাবেন, এটা মেইন কথা। আপনি কোন টাইপের বানাবেন এখন আপনি পার্থক্য বুঝতে পারছেন, তাই না? জি ভাইয়া। ওকে, রাইট। নেক্সট আসেন। আমরা এখন বলতেছি টাইপ অফ ওয়েব অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল আমরা একটাকে বেস ধরলাম, একটাকে না, এখানে বলি আপনি যেই টাইপের অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন, ওয়েব বেজ অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন, যেই টাইপের অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন, আপনাকে তিনটা জিনিস ফোকাস করতে হবে: ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। আমি মনে হয় বুঝাইতে পারি নাই ব্যাপারটা কি বলতে চাচ্ছি। এটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আর ডাটা। না না, কাকে কি বলা হয় সেটা বড় কথা না, কাকে কি বলা হয় সেটা আমি কোশ্চেন করি না। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনি ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করেন অথবা ওয়েব বেজ অ্যাপ্লিকেশন তৈরি করেন, যেই অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন তার পার্ট কয়টা? তিনটা পার্ট। তিনটা পার্ট মিলে আসলে একটা অ্যাপ্লিকেশন হয়। জি ভাই, বুঝতে পারছি। তিনটা জিনিস নিয়ে একটা অ্যাপ্লিকেশন হয়। যেমন আমরা একটা মানুষ, আমরা যদি আমাকে যদি আপনি একটা ফুল মানুষ হিসেবে কল্পনা করেন, তাহলে আমার নির্দিষ্ট কিছু জিনিসপত্র থাকার পর আমাকে মানুষ বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। তাহলে আপনি যদি একটা অ্যাপ্লিকেশনকে অ্যাপ্লিকেশন বলতে চান তাহলে তার তিনটা জিনিস থাকতে হবে: একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। তার মানে এই তিনটা জিনিস আপনাকে শিখতে হবে এই কোর্সে, এই তো? জি ভাইয়া। এই তিনটা জিনিস আমরা শিখবো। আপনাকে একটা টেস্ট আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই তিনটা জিনিস, যাতে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এখন আপনার কথা হচ্ছে, বুঝলাম ফ্রন্ট এন্ড, বুঝলাম ব্যাক এন্ড, বুঝলাম ডাটাবেস, তিনটা জিনিসের নাম তো বুঝলাম, জিনিসগুলো আসলে কি, আসলে খায় না মাথায় এগুলো, তাই না? এটা বুঝতে হবে না? জি ভাইয়া। এটা বুঝতে হবে। চলেন আমরা একটা ফ্রন্ট এন্ড বুঝি। ফ্রন্ট এন্ড, মনে করেন আমি যাব, কই যাব বলেন তো? কোথাও তো যাইতে ইচ্ছে করতেছে না। ফ্রন্ট এন্ড মানে একটা শেপ তৈরি করবে। সো মনে করেন যে হচ্ছে আমরা প্রথম আলো, আমি আসলে প্রত্যেকটা ব্যাচে প্রথম আলোটা দেখাইতে খুব পছন্দ করি। প্রথম আলো ওয়েবসাইটটা দেখাই। এটা যদিও অ্যাপ্লিকেশন না, একটা ওয়েবসাইট বা যাই হোক, এটা একটা অ্যাপ্লিকেশন, এটার ভিতরে আরো ব্যাকএন্ড একটা পার্ট আছে। এটা কি প্রথম আলো .com এ ঢুকলাম, প্রথম আলো .com এ ঢোকার পরে এটা একটা ডিজাইন আছে না, যে প্রথম আলো লেখাটা এই মাঝখানে আছে এবং লেখাটা বড়, এখানে এটা এই লেখাটা আছে, এখানে এটা এই যে মেনুগুলা দেওয়া আছে, এখানে কিছু লেখা আছে, ইমেজ আছে, এই যে জিনিসগুলা দেওয়া আছে, এটাকে মানে এই যে ডিজাইনটা, যেটা এই ডিজাইনটাকে বলতেছে আমরা ফ্রন্ট এন্ড। কি বললাম বলেন তো? আর বুঝি নাই ডিজাইনটাকে, এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা, প্রথম আলো যে ডিজাইনটা আছে না, ডিজাইনটা আছে যেটা, মানে আমাদের চোখের সামনে যেটুকু দৃশ্যমান এটা হলো, যে চোখের সামনে যেগুলা দেখতে পাচ্ছি সেটাকে বলতেছি আমরা ফ্রন্ট এন্ড, এই ডিজাইনটাকে বলতেছি আমরা ফ্রন্ট এন্ড। এখন এটা কিসের? এটা সাপোজ ওয়েব বেজ অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড। এটা ওয়েব না? ওয়েব বেজ অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড। এখন মনে করেন যে আমরা হচ্ছে যাচ্ছি হলো যে কোথায় যাব, আমাদের এই যে ওবিএস সফটওয়্যার, যেটা এই ওবিএস সফটওয়্যার, এটা একটা ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন, কিন্তু এরও একটা ফ্রন্ট এন্ড আছে না, এটারও তো একটা ডিজাইন আছে, যে এই যে এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে লেখাটা এখানে লিখে দেওয়া আছে, এই যে এটা হেডারটা কালার হচ্ছে সাদা আর এই কালারটা একটু ব্ল্যাক মানে অ্যাশ কালার, এখানে এরকম কিছু বাটন দেওয়া আছে, এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এটা একটা ডিজাইন আছে না? এই ডিজাইনটাকে বলতেছে আমরা ফ্রন্ট এন্ড। বুঝাইতে পারি নাই? বুঝছি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি, ফ্রন্ট এন্ডটা বুঝতে পারছি। এটা একটা অ্যাপ্লিকেশন, এটাও একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের যে ডিজাইন, এখানে লোগো দেওয়া আছে, এখানে লেখা দেওয়া আছে, এখানে বিভিন্ন এই যে বাটনগুলো দেওয়া আছে, এই যে দেওয়া আছে জিনিসগুলা, এগুলাকে বলতেছি আমরা ফ্রন্ট এন্ড।
বোঝেন নাই, বুঝছেন না? বুঝছেন এবার তো, এবার ক্লিয়ার। একটা একটা অ্যাপের কোথায় কি থাকবে বা কোথায় কি রাখবো, একটা অ্যাপের সাজানো গোছানো ব্যাপারটাই ফ্রন্ট এন্ড বোঝানো হচ্ছে, তাই তো? একদম রাইট, একদম রাইট। সাজানো গোছানো জিনিসগুলোকে আমরা বলতেছি ফ্রন্ট এন্ড। আচ্ছা, তো এটা একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড ডিজাইনটা আপনি বুঝছেন। এখন আমাদের বোঝার দরকারটা কি? এখন আমার বোঝার দরকার হচ্ছে ব্যাক এন্ড। এখন আমার বোঝানোর বিষয়টা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড হচ্ছে এটা লজিক নিয়ে কাজ করে। যদি এটা একটা অ্যাপ্লিকেশন হয় তাহলে এই অ্যাপ্লিকেশনের 3টা পার্টই থাকতে হবে না এখানে। এটাকে আপনি যদি অ্যাপ্লিকেশন হিসেবে কল্পনা করেন, এটাকে যদি আপনি অ্যাপ্লিকেশন হিসেবে কল্পনা করেন তাহলে এর 3টা পার্ট থাকতে হবে না? জি ভাই। তাহলে আপনি ফ্রন্ট এন্ডের একটা পার্ট পাইছেন তো নাকি? ব্যাক এন্ড আর এখন আর একটা পার্ট হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের কাজটা কি? ব্যাক এন্ডের কাজটা হচ্ছে এটা তো ফ্রন্ট এন্ড দেওয়া আছে, এই ফ্রন্ট এন্ডের মধ্যে লজিক বিল্ড আপ করা। লজিক বিল্ড আপ করা, যেমন আমি যখন এই স্টার্ট বাটনে ক্লিক করতেছি তখনই দেখেন এখানে একটা পোর্ট শো করতে, এখানে নাম্বার শো করতেছেন একটা। ভাইয়া এটা শুধু নাম্বারই শো করতেছে না, এটা একটা সার্ভার, সেই সার্ভারটাও স্টার্ট হচ্ছে, মানে ভিতরে ভিতরে একটা কাজ ঘটতেছে। কিন্তু যখনই আপনি একটা স্টার্টে ক্লিক করলেন তখন স্টার্ট বাটনটা স্টপ হয়ে গেল, আবার কিছু নাম্বার শো করলো এবং এটা কিছু একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতেছে, একটা কাজ সম্পূর্ণ করতেছে। এই যে ভিতরে ভিতরে কাজগুলো হচ্ছে, এই জিনিসটাকে বলতেছে আমরা ব্যাক এন্ড। বুঝাতে পারিনি? ভাই এটা কি অনেকটা কারেন্টের সুইচের মতো যে আমরা ভাই, একটা নেট ক্লিক প্রবলেম করলাম হচ্ছে, বাদ কথা বাকি নিজের মতো শুনতেছি করে না। নিচ্ছে? অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, একদম কারেক্ট। ভাই ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি যে ফেসবুকে যখন আমরা কমেন্টস করি, কমেন্টসটা মানে যেভাবে যাই আমরা তো ওটা দেখি না, ওটাকে আমরা ব্যাকএন্ড ধরতে পারি। রাইট আর যেটা আমরা উপরে দেখি, ফেসবুকের উপরে ইমেজ দেখি, স্ট্যাটাস দেখি, ওগুলোকে আমরা ফ্রন্ট এন্ড ধরতে পারি। রাইট, একদম রাইট। ব্যাপারটা হচ্ছে সুইচের মতো কথা বললাম। আর সুইচে ক্লিক করতেছি, ভিতরে ভিতরে কি ঘটনা ঘটে, একটা আলো জ্বলতেছে। হ্যাঁ, এই যে ভিতরে ক্লিক করলেন এমনি এমনি আলো জ্বলতেছে, ওখানে অবশ্যই কোনো লজিক দেওয়া আছে, তাই না? ওই লজিকটাকে বলতেছে আমরা ব্যাকএন্ড। ভিতরের ক্যালকুলেশনটা। ভিতরে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেই ক্যালকুলেশনটাকে বলতেছে আমরা ব্যাকএন্ড। তার মানে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনার কি করতে হবে? প্রথমে কি করতে হবে বলেন তো? ফ্রন্ট এন্ড মানে ডিজাইন করতে হবে, ডিজাইনটা করতে হবে, তারপরে এই লজিক গুলা কাজ করতে হবে। তাহলে আমরা কি লজিক গুলো হলো ব্যাক এন্ড। ব্যাকএন্ড, এটা বুঝতে পারছেন তো না? জি স্যার। বুঝতে ভাই পারছি। তাইলে হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কাজটা আমাদের যে ডিজাইনটা আমরা করতেছি, ডিজাইনটা যেন ক্রিয়াশীল হয়, নিষ্ক্রিয় যেন না হয়, সেই জন্য হচ্ছে ব্যাক এন্ডটা কাজ করে, তাই তো? রাইট রাইট রাইট, একদম রাইট। এরপরে আসেন আরেকটা পার্ট আছে, সেটা ডাটাবেস। সেটা কি? ডাটাবেস। ডাটাবেস। আচ্ছা, আমার কোশ্চেন গুলা মানে আমার বিষয়, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? জি না না স্যার। ভাইয়া, না ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে বলেন। আচ্ছা, আর হচ্ছে যেটা হচ্ছে যে দেখেন এখানে যারা বুঝতে পারতেছেন তারাই কিন্তু আগে আগে জি জি বলে যাচ্ছে। এখন এই জায়গাতে সমস্যাটা কি হচ্ছে, যারা পারতেছে না তারা আসলে শরমে কিছু বলতেছে না, মনে করতেছে আমি এখন সবাই। এটা আমার ক্ষেত্রে খুবই হইতো, আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এই একই রকম কিছু সময়। আমি ওই যে পিছনের ব্যাক বেঞ্চার ছিলাম, ঠিক আছে, বুঝা যা কিছু বলুক না কেন আমি কখনো বলতাম না স্যার আমি বুঝি না, হাত আলোক করতাম না, আমি দাঁড়াইতাম না কখনো। যা বুঝলাম বুঝলাম, না বুঝলাম না বুঝলাম, হাত আলগাইতাম না কোনোভাবেই। তো ওটা কেন হইতো? ওটা হয়তো উনি টিচার ছিল, আমি স্টুডেন্ট ছিলাম, এই জন্য ওটা হইতো। কিন্তু এখানে কি আমি টিচার আপনাদের? আমি তো এখানে আপনাদের ভাই, ভাই বাজার না? তো এই জায়গাতে তার ওই সমস্যাটা নাই। ওই জায়গাতে সমস্যা ছিল, আমি নিজেই দাঁড়াইতাম না, কারণটা হচ্ছে উনি টিচার ছিল আর আমি স্টুডেন্ট ছিলাম। তো আপনারা তো আমার স্টুডেন্ট না, সো এই জায়গাতে কিন্তু ওই সমস্যাটা হওয়ার কথা না, ঠিক আছে? সো বুঝবেন না, আপনি হাত আলগাবেন, মানে কথা বলবেন। দেখেন ব্যাপারটা হচ্ছে আপনারা আপনাদেরকে বোঝানোর জন্যই আমাকে এখানে আনা হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে না পারি, ঠিক আছে, যদি এটা ম্যানেজমেন্ট জানে যে আমি পারতেছি না, তাহলে আমাকে কি করবে? নোট করে দিবে। মনে করেন যে আপনারাও বললেন না ম্যানেজমেন্টকে, আপনারা মনের ভিতরে রাখলেন, কিন্তু আলটিমেটলি আমি তো আপনাকে বুঝাইতে পারি না, তাহলে আমার টাকাটাও কিন্তু হালাল হবে না। আমার কাজটা কি এখানে, আমার রেসপন্সিবিলিটি কি এখানে? আপনাকে বোঝানো, তাই না? আপনারা যদি পারতেন তাহলে এখানে আসতেন না। তো আপনাকে কিন্তু বলতে হবে যে ভাই আমি বুঝতেছি না,
ঠিক আছে, ডিরেক্টলি বলবেন, এটা আপনার অধিকার। যাই হোক, আমরা আরেকটা পার্ট শিখে দেয়, সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস জিনিসটা আসলে কি? ডাটাবেসটা এতটা ইম্পর্টেন্ট, যখন আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, এই ডাটাবেসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল। এটাকে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করতে হবে। হ্যাঁ, ডাটাবেসটা যদি আপনি ভালো মতো ডিজাইন করতে পারেন, তাহলে একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন তৈরি করা অনেকটা ইজিয়ার হয়ে যায়। শুধু ডাটাবেস ডিজাইনারের জন্য জব আছে এখানে। প্রত্যেকটা পার্ট বলতেছি না, প্রত্যেকটা পার্টের জন্য আপনি আলাদা আলাদা জব করতে পারেন। যদি আপনি মনে করেন শুধু ফ্রন্ট এন্ড শিখবেন একটা পার্ট, আজকে আপনারা ক্লিয়ার হবেন যে আপনারা কোনটা শিখবেন। যদি মনে করেন যে না, আমার পক্ষে 3টা জিনিসই শেখা সম্ভব না, একটা অ্যাপ্লিকেশনের 3টা পার্ট হয়, ঠিক আছে, তো আপনি মনে করতেছেন যে না, আমি 3টা জিনিসই শিখবো না, আমি কোনো একটা পার্ট শিখবো, বোঝেন নাই? তো আপনি চাইলে কি করতে পারেন, শুধু ফ্রন্ট এন্ডটা শিখবেন, শুধু ফ্রন্ট এন্ডটা শিখে আপনি ইনকাম করতে পারবেন। আপনি মনে করলেন না, আমি ফ্রন্ট এন্ড শিখবো না, ফ্রন্ট এন্ডের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি শুধু ব্যাক এন্ড শিখবো, এটা শিখে আপনি ইনকাম করতে পারেন। আপনি মনে করলেন না, আমি দুটার মধ্যে কোনোটাই শিখবো না, শুধু ডাটাবেস শিখবো, ডাটাবেস ডিজাইন করে দিবেন, এটা তো আপনি ইনকাম করতে পারবেন। বোঝা গেছে? তার মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আপনাকে বোঝাটা ইম্পর্টেন্ট। আপনি চাইলেই কোনো একটা টপিক নিয়ে ক্লিয়ার করতে পারেন। বোঝা গেছে না? ঠিক আছে, চলো আমরা ভাইয়া এই মেয়ে কি একজনই আমাদের এখানে, একজনের ভয়েস শুনতে পেলাম। কয়জন আছে আপনারা? ম্যাডাম আছে আছে দুটো। হ্যাঁ শুনতেছি। আচ্ছা আচ্ছা, না শুনলে হবে না, মাঝে মধ্যে একটু রেসপন্স করেন। ভালো যাচ্ছেন। এই নাসরিন আপা ডিজিটাল মার্কেটিং ছিলেন না? জি আচ্ছা, সব জায়গায় আপনি এখানেও আসছেন। ওকে, আসা আমার পয়েন্টে আসি, একটু কথা কম বলি, আমি একটু কথা বলি। আমরা হচ্ছে পয়েন্টে আসি, সেটা হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, ডাটাবেস জিনিসটা কি? আপনি যখন ফেসবুকে, শব্দ হচ্ছে, কাইন্ডলি শব্দ করেন না। আপনি যখন আপনার মাইকটা মিউট করেন। আপনি মনে করেন যে আপনি ফেসবুকে অ্যাড হতে যাচ্ছেন, মানে ফেসবুকে আপনি ইউজ করবেন, তার আগে কি করতে হয় আপনাকে? লগইন করতে হয়। অ্যাকাউন্ট লগইন করতে হবে। আপনাকে লগইন করতে গেলে লগইন করতে দিবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে না? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে অ্যাকাউন্ট খোলার সময় কিছু ইনফরমেশনগুলো দিচ্ছেন, যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, সেই ইনফরমেশনগুলো কোনো না কোনো একটা জায়গাতে স্টোর হয়, অ্যাজ লাইক এস আপনার মোবাইলের মেমোরি, অ্যাজ লাইক এস আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক, যেখানে আপনি জিনিসগুলো জমা রাখেন। বোঝেন নাই? র‍্যাম। এই যে প্রথম আলোতে যে এই লেখাগুলা আছে, এই যে লেখাগুলা আছে, আজকে কত তারিখ? আজকে 11 তারিখ না? 11 তারিখের যে লেখাগুলা আছে, আপনি যদি প্রথম আলোর আরো 10 বছর আগের নিউজ দেখতে চান, সেটা কি ওরা বের করে দিতে পারবে না? পারবে। ওগুলা তো কোথাও না কোথাও জমা করা আছে, তাই নাকি? আপনি 10 বছর আগে ফেসবুকে একটা ইমেজ আপলোড করছিলেন, 10 বছর আগে বা 20 বছর আগে। 20 বছর আগে তো ফেসবুক ছিল না, মনে না? ধরলাম 10 বছর। না ভাই 2006 সালে প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো ধরে নেন আপনি 10 বছর আগে আপনি ফেসবুকে একটা ইমেজ আপলোড করছেন, ওই ইমেজটা আপনি খুঁজে পাবেন না? পাবো। জি ভাই, অবশ্যই তার মানে কোথাও না কোথাও তো জিনিসগুলো জমা থাকে। জি ভাই, একটা জিনিস খেয়াল করছেন, আমরা যে কোনো জিনিসই তৈরি করি না কেন, যেহেতু টেকনিক্যালি একটা জিনিস, টেকনিক্যাল জিনিস, এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ফেসবুকের এই জিনিসগুলো কিন্তু সহজে হারায় যায় না। ফেসবুকের মেইন দপ্তর কোথায় বলেন তো? সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালি, এটা তো আমেরিকাতে। তো আমেরিকা যদি ধ্বংস হয়ে যায়, ধরে নেন আমেরিকা ধ্বংস হয়ে গেল, পুরো দেশ, আপনার ইনফরমেশন হারাবেন, আপনার ইনফরমেশন থাকবে। কারণটা হচ্ছে আপনি যে ছবিটা আপনি আপলোড করেন, এটা শুধু আমেরিকাতেই জমা হচ্ছে না, এটা কয়েকটা দেশে জমা হচ্ছে।
অদৃশ্যটা জায়গায় আছে। অনেকগুলা জায়গাতে একই জিনিস জমা হয়ে থাকে। কারণ আপনার একটা ছবি হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ কম, কিন্তু ওদের কাছে গুরুত্বপূর্ণ খুবই বেশি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা ইমেজ হারাই গেলে আপনি কেস করতে পারেন যে আমার ইমেজ গেল কই। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিস যে জমা হচ্ছে কোনো না কোনো একটা জায়গায়, সেটাকে আমরা বলতেছি ডাটাবেস। আপনি মোবাইলে তো বিভিন্ন ইমেজ রাখেন, ভিডিও রাখেন, গান রাখেন, অনেক কিছু রাখেন না? এগুলো তো কোনো না কোনো একটা জায়গাতে কি হয়, জমা হয় না, স্টোর হয়তো। স্যার একটা প্রশ্ন, বলেন। ফেসবুকের মনে করেন টাকা আছে, যার ফলে তারা বিভিন্ন জায়গায় রাখতে পারছে। এখন অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে যাদের মনে করেন টাকা কম, এক জায়গায় রাখছে। সেক্ষেত্রে কি ওই এক জায়গায় যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই এক জায়গার তথ্যগুলো হারিয়ে যাবে? আপনি ধরে নেন আপনার মোবাইলে যে মেমোরিটা, আপনার মোবাইলটা আপনার বাসায় রাখছেন, আপনার বাসায় আগুন ধরে সব পুড়ে গেছে। আপনি এখন বলেন যে আমাকে ওই আপনার মোবাইলে তো খুব ইম্পর্টেন্ট মনে করেন যে কিছু গান ছিল, মিউজিক ছিল, এটা আপনি কিভাবে করবেন? ইজ ইট পসিবল? আর পাওয়া যাবে না, সম্ভব যদি না। যদি আমরা মেমোরিটা থেকে নষ্ট নিতে হয় পারি। তাহলে সম্ভব। কিভাবে সম্ভব পাওয়া বলেন? যাবে। যদি ফেসবুক অথবা গুগল ড্রাইভার এখানে রাখা হয়। ড্রাইভারে আমি বলতেছি কোনো আপনার server-এ মেমোরি কথা, থাকলে আমি বলতেছি আপনার মোবাইলে যে ছোট মেমোরিটা আছে না, ওই মেমোরিটার মধ্যে রাখার জন্য, এবং সেই মেমোরিটা পুড়ে গেল, নষ্ট হয়ে গেছে, শেষ। না, পাওয়া যাবে না। আমি সেই কথা বলার চেষ্টা করতেছি, আপনি যেখানে রাখবেন, যদি আপনি একটা জায়গাতে রাখেন তাহলে আপনাকে এই রিস্কটা তো নিতেই হবে। কিন্তু বাংলাদেশে এমন বড় বড় কোম্পানি আছে যে বিভিন্ন ইনফরমেশন গুলো তারা বিভিন্ন জায়গাতে রাখে, বিভিন্ন জায়গাতে একই ইনফরমেশন বিভিন্ন জায়গাতে রাখে, কারণ ওই জিনিসগুলো রিস্ক তারা নিবে না। সেটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে, এটা ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে এটা হয় না। যাই হোক, আমরা এসব তো বললাম মুখের কথা, কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি বাস্তব লাইফে দেখে আসি আসলে এই ডাটাবেসটা কেমন হয়। আমরা যদি এখানে শিখবো ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসটা আমরা শিখবো। আমি একটু দেখাই আপনাদেরকে ফ্লেভারটা, তাহলে দেখলে একটু বুঝতে পারবেন। /esp/myadmin একটু বাস্তব জিনিসটা দেখলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে ডাটাবেস ব্যাপারটা কি রকম হয়। হয়তো অন্যান্য ডাটাবেস ডিফারেন্ট হতে পারে। তো প্রথম আলোতে দেখেন একটা জিনিস খেয়াল করছেন যে এই যে ইনফরমেশন 11 তারিখে এই ইনফরমেশন গুলো আছে, কালকে কি এই ইনফরমেশন গুলো চেঞ্জ হবে না? হবে। ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, কিন্তু বলেন তো এই যে প্রথম আলো লোগোটা এখানে আছে, কালকে কি লোগোটা এখান থেকে এখানে আসবে? না, ওইখানে থাকবে। এখানেই থাকবে। এবং হ্যাঁ, এবং প্রথম আলোতে দেখবেন যে কালকেও ঢুকে দেখবেন যে এখানে যে এরকম একটা ব্লগ আছে, কালকেও এখানেই থাকবে, কিন্তু শুধু লেখাগুলো চেঞ্জ হবে, মানে ডিজাইন চেঞ্জ হচ্ছে না। কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে, এটা সেট করা আছে, ডিজাইনটা ফিক্সড, শুধু ওই ডিজাইনের ভিতরে জিনিসগুলো এসে ঢুকতেছে। বুঝলেন নাই? আচ্ছা ঠিক আছে, আমরা ডাটাবেজে চলে আসছি। আমরা এই যে দেখেন ডাটাবেজের ফ্লেভার, এইরকম ডাটাবেজে বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা জমা রাখি। যেমন আমরা নতুন একটা প্রজেক্ট করতেছি, সেটা হচ্ছে এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট। এই প্রজেক্টটা দেখেন, আচ্ছা বোরিং লাগলে বললেন, তাহলে আমরা একটু স্কিপ করে অন্য ইয়েকে যাবো, যাতে এটা বেশি বুঝে থাকলে। এখানে দেখেন এই যে ডাটাবেসটা আছে, ডাটাবেসের মধ্যে এটা একটা ডাটাবেসের নাম, মানে একটা প্রজেক্টে আমি একটা ডাটাবেস তৈরি করতে পারি, একাধিক তৈরি করতে পারি। ধরে নেন একটা প্রজেক্টে একটা ডাটাবেস আছে। কিরকম? আপনার একটা মোবাইলে আপনি একটা মেমোরি রাখছেন, কিন্তু আপনার একটা মোবাইলে একাধিক মেমোরি সাপোর্ট করে না? করে, কিছু কিছু মোবাইলে করে, কিছু কিছু করে, তার মানে করা যায়। তার মানে আপনি একটা সফটওয়্যারের জন্য আপনি একাধিক ডাটাবেস তৈরি করতে পারেন। যেমন সব সফটওয়্যারের জন্য করে না, কিছু কিছু সফটওয়্যারের জন্য করে, তার মানে এটা করা যায়। আবার আপনার যে মেমোরিটা আছে, আপনি একটা মেমোরির মধ্যে গান রাখবেন, কিছু ভিডিও রাখবেন, কিছু ফাইল রাখবেন। আপনি এটা কিভাবে রাখেন? আপনি কম্পিউটারের মধ্যে কিভাবে রাখেন? যেমন আমার এই কম্পিউটারে এখানে কি আছে, এই যে এই পিসির মধ্যে ঢুকলাম, ঢোকার মধ্যে এখানে কি আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। আমি মনে করি যে এফ ড্রাইভ, এই পুরো জিনিসটা একটা মেমোরি না? পুরো সি ডি ই এফ পুরো একটা মেমোরি না? পুরো একটা মেমোরি। এখন এই পুরো মেমোরির মধ্যে আমি কি করতেছি, যে এফ ড্রাইভের ভিতরে আমি শুধু মিউজিক রাখবো, ই ড্রাইভের মধ্যে শুধু আমি ফাইল রাখবো, ভিডিও রাখবো। এক একটার মধ্যে এক একটা কেন রাখতেছি এভাবে করে, আলাদা আলাদা কেন রাখতেছি বলে? কেন রাখেন আপনারা আলাদা আলাদা? যাতে দ্রুত পেতে পারি, দ্রুত খুঁজে পেতে পারেন, রাইট। অ্যাজ লাইক এস আপনি ডাটাবেস,
অ্যাজ লাইক অ্যাজ আপনি ডাটাবেজের নাম কিন্তু একটা, আপনি চাইলে একাধিক করতে পারেন, সেটা সমস্যা। ধরে নেন আপনার ডাটাবেজের নাম হচ্ছে একটা, কিন্তু আপনার এখানে তো অনেক ইনফরমেশন আছে, বিভিন্ন টাইপের ইনফরমেশন আছে, কোথাও গান আছে, কোথাও ফাইল আছে, কোথাও ছবি আছে, তাই না? তো এই জিনিসগুলো সহজে যাতে খুঁজে বের করতে পারেন, এর জন্য আপনি কি করতে হবে? আপনাকে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে হবে না? তো সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডাটাবেজের টেবিল। যেমন এখানে ক্লিক করবে, এটা একটা টেবিল, মানে এটা একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমরা জিনিসগুলো ওই টাইপের জিনিসগুলো সাজায় রাখি। বুঝতে পারছেন? এটা আমরা এগুলো করবো আসলে, আমি জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য ব্যাপারটা বললাম, যেহেতু ডাটাবেসটা ক্লিয়ার হওয়ার জন্য। আপনারা কি ব্যাপারটা ধরতে পারতেছেন যে ডাটাবেস জিনিসটা কি আসলে খায় না মাথায় দেয়? জি জি একটু একটু বুঝতেছি। একটু একটু কেন, কোন জায়গাতে? আপনি মোবাইলে মেমোরি তো ইউজ করেন, মোবাইলের মধ্যে যদি আপনি মেমোরি ইউজ করে থাকেন তাহলে তো আপনি কোনো কিছু সেভ করে রাখেন না? রাখি। তো সেভ করে কোথায় রাখেন আপনি? একটা মেমোরিতে তো রাখেন। আপনি এখন মনে করতেছেন আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমার মেমোরি নাই, আমি মেমোরি ইউজ করি না, ওটা ইন্টারনাল মেমোরি আছে না? জি ভাই আছে। তা তো মেমোরি তো ওটা একটা মেমোরি। ভাই এটা কি অনেকটা এটার মানে হচ্ছে যে ডাটাবেসটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের মানে মেমরি কার্ড। ভাই যে জিনিসগুলো আমরা জমা রাখতেছি, এখানে একটা প্রথম আলো সাইটে দেখি, প্রথম সাইটে ইমেজগুলো আছে, এই যে লেখাগুলো আছে, আপনার কাছে মনে হয় যে এই লেখাগুলো আকাশ থেকে ভেসে ভেসে আছে, এরকম করে ভেসে ভেসে আছে? এটা কি আকাশ ভেসে আছে? না ভাই, কালকে একটা এই ফোল্ডারের মধ্যে ব্যাপারটা কিরকম হয় দেখেন, ওরা কি করবে, কালকে মনে করেন যে এই যে ইমেজটা চেঞ্জ করে দিবে, এই ইমেজটা চেঞ্জ করে দিবে তারা, ব্যাপারটা বোঝেন, এই ইমেজটা তারা কালকে চেঞ্জ করে দিবে। তারা কি করবে, এই ডাটাবেজের এই জায়গাতে যেখানে ইমেজটা দেওয়া আছে সেই জায়গাতে চেঞ্জ করে দিবে, ওই ইমেজটা চেঞ্জ করে দিবে। এখানে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ইমেজটা কোথা থেকে আসতেছে বলেন তো? এই ইমেজটা কোথা থেকে আসতেছে? এইরকম ডাটাবেস থেকে আসতেছে। তার মানে ডাটাবেজে যা থাকে সেটাই হলো এখানে শো করে। ভাই এটা কি অনেকটাই যে আমরা আমাদের ফোনের গ্যালারিতে যে গান দেখি বা ছবিগুলো দেখি, ওইগুলো তো থাকে ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারে থাকে বলে আমরা গ্যালারিতে দেখি, না হলে তো আমরা দেখতে পারবো না। অনেকটা কি সুজা বাংলায় গুদামঘর মানে যাই বলেন ভাই, আপনি যেভাবে বোঝার চেষ্টা করেন ব্যাপারটা একই রকম, যে কোথাও সেভ থাকে সেই জিনিসটাকে শো করতে। আমরা আরো ক্লিয়ার বুঝবো। আমরা ধরে নিলাম আমরা তিনটা জিনিস বুঝতে পারছি, যে একটা অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। ফ্রন্ট এন্ড দ্বারা আমরা বুঝতে পারলাম যে ডিজাইনটা যেটা, স্ট্রাকচার যেটা, যে স্ট্রাকচারটা। ফর এক্সাম্পল আমি একজন মানুষ, আমার মাথায় চুল আছে, আমার দাড়ি এইরকম আছে, আমার হাত পা আছে, এটা তো আমার একটা স্ট্রাকচার, তাই না? বেসিক একটা স্ট্রাকচার। এখন আমি মনে করি হাতটাই যে আলগাইতে পারতেছি, এই হাতটাই আমি কি করতে পারতেছি, আলগাইতে পারতেছি, হাত দিয়ে করে মারতেও পারতেছি। এই যে পারতেছি যে আমার যে একটা ক্ষমতা, সেটা এই লজিকটা বিল্ড আপ করবো কি দিয়ে? ব্যাকএন্ড দিয়ে। এখন আমার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে, আমার ভিতরে যে লজিক গুলো আছে, বা আমি যেটা প্ল্যান করতেছি, বা আমার এই যে মাংস টাংশগুলা, এই জিনিসগুলো তো কোথাও না কোথাও আছে, একটা জমা আছে, তো সেটা আমার শরীরের মধ্যে জমা আছে। আমি ধরলাম এখানে আমার একটা মেমোরিও আছে, আমার মাথাটাকে ধরতে পারলাম, ধরলাম আমার মাথার মধ্যে যে মেমোরিটা আছে, সেই মেমোরির মধ্যে আমার এই লজিক গুলো সবকিছু কি করা আছে, স্টোর করা আছে। বুঝতে পারছি আমরা সামনে? তাহলে প্রথমত আমরা বুঝলাম আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে আসছেন। আজকে যে কোর্স করতে আসে, সেই কোর্সে আপনি শিখবেন কি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। সেই অ্যাপ্লিকেশনটা দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ডেস্কটপ বেস, একটা ওয়েব বেস। আপনি যেই টাইপের অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন, তার পার্ট হচ্ছে তিনটা, একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। এই তিনটা জিনিস শিখলেই আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এই তিনটা জিনিস না শিখলে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন না। এখন আমি মনে করেন যে না, আমি এই অ্যাপ্লিকেশন তৈরি করব না, শুধু ফ্রন্ট এন্ডে এই যে ডিজাইনটা দেখলাম, এইরকম যে ডিজাইনটা দেখলাম, আমি শুধু ডিজাইন তৈরি করে দেবো। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই ডিজাইন তৈরি করার জন্য আপনাকে শিখতে হবে কি? আপনাকে শিখতে হবে HTML, CSS আর একটা জাভাস্ক্রিপ্ট। brother, I have a question. এই ব্যক্তিটা কে কথা বলতেছে? মনোযোগ দিতে না পারলে আমি বললাম তাই, আপনি একজন কথা বলতেছেন, আমরা 30 জনই আমাদের অ্যাটেনশনটা ওই দিক চলে গেছে। এখন আপনার জন্য, আপনি চান যে আপনার জন্য কারো ক্ষতি হোক, আমি চাই আপনি মন থেকে চাচ্ছেন না, কিন্তু আপনাকে তো একটু সতর্ক থাকতেই হবে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। বলেন।
এই যে ফন্টেড না শিখে কি ব্যাকএন্ড শেখা যাবে, বা ব্যাকএন্ড না শিখে কি ডাটাবেস শেখা যাবে? আমি এই কথাটা কিন্তু একটু আগেই বলছি যে আপনি চাইলেন যে তিনটা জিনিস আপনি শিখবেন না, আপনার এত ক্ষমতা নাই, আপনি একটা জিনিস শিখবেন, আপনি ইনকাম করতে পারবেন। আপনি একটা জিনিস শিখেও ইনকাম করতে পারবেন, বাট সেটা কি হবে, আপনার ইনকামের সোর্সটা বা আপনার মানে ওই যে জায়গাটা একটু ন্যারো হয়ে আসবে। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা যদি আপনি বাংলাদেশের লোকাল জব করতে চান তাহলে আপনার জন্য একটু এই টাইপের কোম্পানি কম আছে যারা শুধু আপনাকে ডাটাবেস ডিজাইনার হিসেবে নিয়োগ দিবে। তবে দেয়, যেমন আমাদের কোম্পানিতে একটা মেয়ে ইন্টার্নি করলো, সেই মেয়েটার রবিতে জব হয়েছে, সে শুধু ডাটাবেস ডিজাইনার হিসেবে নিয়োগ পাইছে, ঠিক আছে, সে শুধু ডাটাবেস ডিজাইন করে, তার কোনো কাজ নাই। এটা বড় বড় কোম্পানিগুলোতে হয়, বাট ছোট ছোট কোম্পানিগুলোতে আপনাকে তিনটা জিনিসই পারতে হবে, এরকম বিষয় থাকে আর কি। বাট বড় বড় কোম্পানিগুলোতে আপনি যে কোনো একটা জিনিস শিখলে হবে। বিশেষ করে দেশের বাইরে ওই জায়গাগুলোতে আপনার কি হয়, আপনি যে কোনো একটা টপিকস আপনি যদি সবগুলাও পারেন আপনাকে সবগুলোতে কাজ করে নেবে না। আপনারা জানেন যে এই যে ফেসবুক আপনি ইউজ করতেছেন, ফেসবুকে লাইক বাটনটা আছে না, লাইক বাটনটা, এই লাইক বাটনটা ডিজাইন কেমন হবে, এই লাইক বাটনে ক্লিক করলে কি হবে, শুধু এটা নিয়ে কয়েকটা টিম আছে। তারা কাজ কি, তাদের কাজই হচ্ছে লাইক বাটনটা নিয়ে কাজ করে, অন্য কোনো কাজ না, শুধু লাইক বাটনে কাজ করবে। একটা পার্ট দেখতে, একটা ফেসবুকের কত জিনিস আছে, অত জিনিসের মধ্যে সে শুধু লাইক বাটনে কাজ করবে, আপনার কোনো কাজ নেই। তো এটা তো বড় বড় কোম্পানির ক্ষেত্রে হয়, এটা আপনি ছোট কোম্পানির ক্ষেত্রে আপনার কি হইতে হবে, অলরাউন্ডার। বাংলাদেশের পার্সপেক্টিভে কি হইতে হয় বলেন তো? সাকিব আল হাসান ছাড়া কিন্তু সেদিন মাশরাফি বলতেছিল যে একমাত্র সাকিব আল হাসানই দল থেকে কখনো বাদ পড়ে নাই, তাছাড়া অন্যান্য সবাই কি হয়েছে, বাদ পড়ছে আবার ব্যাক করছে, বাদ পড়ছে ব্যাক করছে। তো সাকিব আল হাসান বাদ পড়ে নাই কেন? বিকজ অফ সে অলরাউন্ডার। তো বাংলাদেশে কি চায় আসলে, বাংলাদেশে চাই হচ্ছে একজন এমপ্লয়ি নিবে, তাকে দিয়ে সব কাজ করাই নেবে, বোঝেন নাই? স্যার বুঝছি, বাংলাদেশ অলরাউন্ডার চাই, অলরাউন্ডার চাই, সাকিব আল হাসান চাই, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম, আমরা এখন তাহলে কি আসলাম, ফ্রন্ট এন্ড আসলাম। মনে করেন যে আমরা কিছুই শিখবো না, শুধু ফ্রন্ট এন্ড শিখবো। তো ফ্রন্ট এন্ড শেখার জন্য আপনাকে তিনটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে এইচটিএমএল, একটা সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমাদের সময় কত দূর এখন বলেন তো? 1 ঘন্টা হয়, 1 ঘন্টা আছে এখনো। 1 ঘন্টা তো আছে, ঠিক আছে, কিন্তু আপনার ধৈর্যের লেভেলটা কোন লেভেলে আছে? আমাদের কিছু কোনো ক্লাস আছে যেটা আমাদের 2 ঘন্টা পার হয়ে যায়, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে আপনাকে ভালো লাগতেছে কিনা। ভাই এখনো ধৈর্য আছে ভাই আমাদের অনেক, 2 ঘন্টা পর্যন্তই থাকবে। অনেক এটা আমার সবাই হচ্ছে আছে তো। যেটা হয় আর কি, যে আমার ওই টিচারটা খুব ভালো লাগতো ইউনিভার্সিটিতে। হ্যাঁ, একটা টিচার ছিল যে ক্লাসে আসতো, আসার পরে খেলা হচ্ছে বাংলাদেশে, এখন আমাদের অ্যাটেনশন তো সব খেলার দিকে। তো স্যার বলে ঠিক আছে খেলা দেখি আগে, সমস্যা কি। তারপর 20 মিনিট খেলা দেখলাম, তারপরে ক্লাস করলাম। মেইন কথা হচ্ছে আপনাদেরকে জোর করে আমি ক্লাস করাবো না। সেই কোনোদিন যদি মনে হয় যে আপনাদের ভালো লাগতেছে না, ম্যাক্সিমাম বলতেছেন আজকে ভালো লাগবে, 10 মিনিট ক্লাস করে শেষ করে দিলাম। আর একদিন ভালো লাগতেছে 3 ঘন্টা ক্লাস করলাম, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর, সমস্যা না, ঠিক আছে। সো খারাপ লাগলে বলবেন। এখন কথা হচ্ছে যে আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্রন্ট এন্ডে কাজ শিখবো, শুধু ফ্রন্ট এন্ড ডিজাইন করব। তো ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য তিনটা পার্ট, একটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আসলে এই যে তিনটা জিনিস বলতেছি, তিনটা জিনিস কিভাবে কাজ করে, তিনটা জিনিস দিয়ে কি কি করা যায় এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। এই যে এইচটিএমএল, যেটা এইচটিএমএল দিয়ে আমি এখানে লিখে রাখছি যে স্ট্রাকচার এন্ড কন্টেন্ট তৈরি করা যায়। এইচটিএমএল দিয়ে কি করা যায়, স্ট্রাকচার এন্ড কন্টেন্ট। আমি জানি আপনি স্ট্রাকচার এন্ড কন্টেন্ট জিনিসটা বোঝেন নাই, স্ট্রাকচার এন্ড কন্টেন্ট আপনি জিনিসটা বোঝেন নাই। স্ট্রাকচার আছে তো মানে ওই যে সামনের দিকে যে সিনটা, ওইটা হচ্ছে যে মানে কোথায় মেনু বার হবে, কোথায় কি হবে। আপনারা কখনো নিজেরা বাসায় আইসক্রিম তৈরি করছেন? গঠনটা আর কি, আপনারা বাসায় কখনো আইসক্রিম তৈরি করছেন? আমি করি নাই, বাট আমি আইসক্রিম ছোটবেলায় খাইছি আর কি। আইসক্রিম তৈরি কিভাবে করে, যারা খান নাই তারাও বলতে পারেন যে আইসক্রিম তৈরি করার জন্য একটা ফরম্যাট আছে না, যে ওই জায়গাতে পানি রাখতে হয় বা কিছু দিতে হয়। তো গঠনটা কিভাবে হবে, গঠনটা তো আপনি ওই ফরম্যাটের মধ্যে পানি দেন আর যা কিছুই দেন না কেন, ওই যে স্ট্রাকচার দিচ্ছেন সেই স্ট্রাকচার অনুযায়ী একটা আইসক্রিম তৈরি হবে না? তাহলে আইসক্রিম তৈরি করার জন্য মনে করেন যে ওই যে একটা গোল ডিব্বা আছে, ওই ডিব্বাটাকে বলতেছি আমি স্ট্রাকচার। বলেন তো কি ওই ডিব্বাটা,
আইসক্রিম তৈরি করার যে ডিব্বাটা আছে সেই ডিব্বাটাকে বলতেছি আমি স্ট্রাকচার। আর এটা তৈরি করার জন্য তো আপনাকে পানি দিতে হবে, তাই না? এই পানিটাকে বলতেছি আমি কন্টেন্ট। বোঝেন নাই? বুঝছি ভাই। বুঝতে পারছি ভাই। বুঝছি ভাইয়া। ওই ডিব্বাটাকে বলতেছি আমি স্ট্রাকচার, ওই ডিব্বার মধ্যে আপনি পানি দিচ্ছেন, সেই পানিটাকে বলছি আমি কন্টেন্ট। তাহলে কি করা যায়? ওই ডিব্বা এবং ওই পানি দিলে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি হচ্ছে। এটা দিয়ে কি করা যায়? এটা তৈরি করার জন্য কি লাগে? শুধু HTML দিয়ে তৈরি করা যায়। শুধু HTML দিয়ে এই জিনিসটা তৈরি করা যায়। বোঝেন নাই? এখন ব্যাপারটা বোঝেন, আইসক্রিম তো আপনারা বাইরে খাইছেন অনেক। আইসক্রিম তৈরি করার জন্য তারা কি করে? ওই স্ট্রাকচারের মধ্যে পানি দিছে এবং ডিব্বার মধ্যে পানি দিয়ে আইসক্রিম তৈরি হয়েছে। কিন্তু সেটা কি হয়েছে বলতো? একদম সাদা, দেখতে ভালো লাগতেছে না। ভাইয়া প্র্যাকটিক্যালি দেখাইলে সবার হয়তো একটু স্পষ্ট হইবে। প্র্যাকটিক্যালি এখানে কি আমার দেখানো কোনো অপশন নাই। এখন তো আসলে ওই প্রথম আলোতে গিয়ে দেখালে ভালো হবে। আচ্ছা হ্যাঁ, সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। আমি তো দেখাবো অবশ্যই। আমি জাস্ট এমনি একটু বলতেছি, হ্যাঁ, একটু আড্ডার ফলে ব্যাপারগুলো বলার চেষ্টা করতেছি। এখন এই যে মনে করেন যে আপনি পানি দিলেন ওই ডিব্বার মধ্যে, বরফ হয়ে গেল, আইসক্রিম হয়ে গেল। এখন আইসক্রিমটা দেখতে এত সাদাসিধে মনে হচ্ছে 2 টাকার আইসক্রিম। এখন ওই আইসক্রিমটাকে যদি আপনি 50-100 টাকার আইসক্রিম বানাইতে চান, ওটা আইসক্রিম হচ্ছে 2 টাকার আইসক্রিম যেটা তৈরি হয়েছে। এখন ওই আইসক্রিমটাকে যদি আপনি 100 টাকা বা 200 টাকার আইসক্রিম বানাইতে চান, তাহলে কি করতে হবে? ওর উপর দিয়ে একটু প্রলেপ বা কিছু একটা দিতে হবে। তাহলে কি হবে? ওই আইসক্রিমটা একটু হয়ে যাবে। এই যে প্রলেপটা দিচ্ছেন, সেই প্রলেপটাকে বলতেছি আমরা সিএসএস। সেই সিএসএস দিলে এর প্রেজেন্টটা সুন্দর হবে। আমরা ডিজাইনটা সুন্দর হবে। আমরা একটা জিনিস দেখি, দেখেন এই যে প্রথম আলোতে আসলাম। প্রথম আলোতে আসার পরে আমরা প্রথমে চিন্তা করেন স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচার, কন্টেন্টের কথা ভুলে যান। স্ট্রাকচারটা হচ্ছে এই যে দেখেন প্রথম আলো যে লোগোটা আছে, এটা একটা জায়গাতে বসে আছে, একদম মাঝখানে একটা জায়গাতে বসে আছে। কালকে যদি প্রথম আলোর এই লোগোটার ডিজাইনটা চেঞ্জ করে দেয়, তাহলেও কিন্তু সে মাঝখানেই থাকবে, বাট শুধু লোগোটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তার মানে ওটা একটা নির্দিষ্ট জায়গায় বসে আছে। আপনি ডিজাইন যা কিছুই করেন না কেন, কিন্তু সে কিন্তু ওই জায়গাতেই থাকবে, কারণ ওই জায়গাতে তার সেটআপ করে দেওয়া আছে। তো এটা তৈরি করার জন্য আপনাকে শুধু HTML শিখলে হবে, ওই স্ট্রাকচার তৈরি করবে। এখন ওই স্ট্রাকচারের ভিতরে আপনি এই যে প্রথম আলো লেখাটা মানে আইকনটা ঢুকাই দিলেন, এই যে প্রথম আলো আইকনটা ঢুকাই দিলেন, সেটাকে বলছি আমরা কন্টেন্ট। আবার একটু নিচের দিকে যদি আরো ক্লিয়ার করার চেষ্টা করি, এখানে কি লেখা আছে? এখানে একটা হেডিং, এখানে একটা লেখা আছে, তার নিচে এটা লেখা আছে। কালকে যখন প্রথম আলোতে ঢুকবেন তখন দেখবেন এখানে এইরকমই লেখা আছে, বাট এই যে হেডিংটা এবং এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই যে এই জায়গাটাতে একটা নির্দিষ্ট জায়গা, সেই জায়গাটাকে বলতেছি আমি স্ট্রাকচার, এবং ওই স্ট্রাকচারের ভিতরে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোকে বলতে আমি কন্টেন্ট। বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। অনেকের ভয়েস পাচ্ছি না, মনে হয় বোঝা নাই। হ্যাঁ ভাই বুঝতে বুঝতে পারছি পারছি। ভাই, বুঝতে পারছি। তাহলে স্ট্রাকচার, জি ভাই বুঝতে আমরা তাহলে এইরকম স্ট্রাকচার, এই স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের কি শিখতে হবে? HTML শিখতে হবে। শুধু HTML শিখলে আমরা স্ট্রাকচারটা তৈরি করতে পারবো। এখন মনে করেন স্ট্রাকচার তৈরি করলেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছেন, আপনাদের মনের মধ্যে কখনো কোশ্চেন হয়েছে যে পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা কেমন ছিল? লিখবেন যে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট। ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইটটা কেমন একটু আমরা দেখে আসি। ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইটটা এই যে এখানে আসে। এখান থেকে যদি আমি ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করি, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা তৈরি করার জন্য শুধু HTML ইউজ করছে। শুধু এখানে কি কি আছে বলেন তো? এটার মধ্যে কি আছে? তো বুঝতেছি না এটা কি।
এটাই ওয়েবসাইট। কিছু কমান্ড আছে, কমান্ড না, এগুলো লেখা এই যে লেখাগুলা, এই লেখাগুলাকে বলতেছি আমরা কন্টেন্ট। এই লেখাগুলা যেটা আছে এই লেখাগুলাকে বলতেছি আমরা কন্টেন্ট, এবং এই লেখাগুলা তো একটা নির্দিষ্ট জায়গাতে বসে আছে না, উড়াউড়ি করতেছে, বলুন তো। সেটা হচ্ছে স্ট্রাকচার। সেই স্ট্রাকচার, তার মানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বা একটা ডিজাইন, ফ্রন্ট এন্ডের ডিজাইন করার জন্য শুধু যদি আপনি এই HTML শিখেন তাহলে সেটা পসিবল। বুঝেন নাই? বুঝছি। ডিজাইনার হওয়ার জন্য কি শিখতে হবে? শুধু HTML। HTML শিখলে আপনি ডিজাইনার হতে পারবেন। এখন শুধু HTML শিখলে আপনি এইরকম ডিজাইনার হতে পারবেন, এখানে যেরকম ডিজাইন দেওয়া আছে এইরকম ডিজাইনার হতে পারবেন। এখন এইরকম যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করে কাস্টমারকে দেন, সে নিবে? পছন্দ হবে? টাকা তো দিবেই না, আপনাদের বাসায় ডাক দিবে, বলবে যে ভাই আপনি আসেন, খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছেন, আমার বাসা থেকে একটু খেয়ে যান, ঠিক আছে, তারপর যা করা সে করবে। এখন কথাটা হচ্ছে এটাকেই সুন্দর করার জন্য, এটাকেই এই ওয়েবসাইটটাকে সুন্দর করার জন্য অ্যাজ লাইক অ্যাজ প্রথম আলো, এটাকে সুন্দর করার জন্য আপনাকে ইউজ করতে হবে CSS। কালার এখানে তো ওই যে মেয়েরা তো আছে, তারা তো বাসায় মনে করেন যে নরমালি যেভাবে থাকে সমস্যা থাকে না, যখন বাসার বাইরে যায় তখন একটু সাজগুজ করে না? ওইটাই CSS। শুধু মেয়েদেরকে কেন বলতেছি, এখন তো ছেলেরাও টোটালি লিপস্টিক দেয়, তাই না? সিরিয়াসলি ওই যে একটু বাইরে গেলে শান্ত হয়। হ্যাঁ, ইউজ করে। কিন্তু দেখবেন যে আপনারা সিনেমাতে যারা অভিনয় করে এদের ঠোঁটে আপনি দেখবেন অলওয়েজ লিপস্টিক থাকে, অভিনয় করে। সেটার সাথে দিতে হবে সবাইকে স্টাইল আকর্ষণীয় করার জন্য CSS এটা কেন ইউজ করতেছি, এটা কেন ইউজ করতেছি আমরা, এই CSS টা আমরা কেন ইউজ করতেছি? একটু ডেকোরেশন করার, সুন্দর করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন যদি কেউ বলে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তো আপনি যদি CSS না পারেন তাহলে করতে পারবেন না? হ্যাঁ পারা যাবে, পারা পসিবল, শুধু HTML তে পসিবল, বাট সেটা হয়তো অনেকের পছন্দ স্ট্যান্ডার্ড হবে না, সুন্দর পছন্দ হবে না। এখন আগেকার যুগে মানুষ এত কি করতো না, এখন দেখছেন ঢাকা শহরে যারা থাকেন দেখবেন যে গলিতে গলিতে ওই যে মেকআপ সেন্টার, কি বলে ওটা, পার্লার, বিউটি পার্লার। আগেকার সময় এত ছিল না। তো এই যে ওয়েবসাইটটা দেখালাম, এটা তো আগেকার সময় ওয়েবসাইট, তাই না? জি। তো ওই সময় তো আসলে এত সৌন্দর্যের কিছু বিষয় নাই, শুধু হলেই হলো। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই সৌন্দর্য বাড়াইতে হবে। আপনি অনেক সুন্দর, আমরা তো ছেলে মানুষ, তো ওই যে সত্যি বলতে চোখের সামনে, বিশেষ করে আমি বসুন্ধরাতে জব করতেছি, মেয়েদের মোটামুটি চোখে পড়ে আর কি। তো ওরা তো এমনিতেই সুন্দর, আসলে মেয়েরা তো এমনিতে সুন্দরই হয়, তারপরে দেখবেন আরো সৌন্দর্য বাড়ার জন্য সে কি করতেছে, মেকআপ কিন্তু করতেছে। তার মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। আপনি যত বেশি CSS পারবেন, যত বেশি সৌন্দর্য করতে পারবেন, তত ক্লায়েন্টের পছন্দ হবে। ব্যাপারটা বুঝতে পারছেন না? জি ভাই। তাহলে আপনি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা আরেকটা জিনিস, আপনি প্রথম আলোতে যেমন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আপনি মনে করবেন যে এই ইমেজটা কি কন্টেন্ট না? এটা জি। এখানে ওয়েবসাইটের মধ্যে যা কিছুই থাকুক না কেন, ভিডিও, অডিও, গুগল ম্যাপ, যা কিছুই থাকুক না কেন, সবগুলাই কি? সবই কন্টেন্ট। সবগুলাই কিন্তু কন্টেন্ট। আর কন্টেন্টগুলো কোথায় থাকে? ডাটাবেসে থাকে। মানে কোথায়, মানে কোন একটা স্ট্রাকচার থাকে, একটা নির্দিষ্ট স্ট্রাকচারে তো বসে যায় নাকি? হ্যাঁ, HTML এ থাকবে, HTML এ বসে যায়। তার মানে HTML এর ভিতরে আপনি এই ইমেজগুলা বা এই লেখাগুলা লিখে রাখলে সেটাকে বলতেছি আমরা স্ট্রাকচার এন্ড কন্টেন্ট। ওকে, আমরা এই ব্যাপারটা ক্লিয়ার। এখন মাঝখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার। আপনি এটার কোনো প্রয়োজন নাই, আসলে এটা কোনো প্রয়োজন নাই, বর্তমান যুগে আসলে খুব বেশি প্রয়োজন হচ্ছে না। যেমন আমরা যখন বাসার বাইরে যাই তখন আমরা কি করি, একটা লোক কতটা স্মার্ট, দেখতে শুনতে ভালো, তাকে আমরা মনে করি যে সে ভালো, তাকে আমাদের পছন্দ হয়। যেমন কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল, মনে আছে? একটা ছেলে ছিনতাইকারী না কি যেন, মাথার চুল কেমন একটা ডিজাইন সুন্দর, অনেক মেয়েরা যেন কি যেন এটা নিয়ে ভাইরাল হয়েছিল, মনে আছে কিছু এরকম কোন কাহিনী? অপু ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, অপু না, হ্যাঁ ওইরকম। হ্যাঁ,
তো ওই ছেলেটা কি ছিল? দেখতে সুন্দর, দেখতে সুন্দর, বাট সে লোকটা কি ভালো? জি না। তার মানে একটা ওয়েবসাইট ঠিক আছে, দেখতে শুনতে সুন্দর হতেই পারে, কিন্তু ওয়েবসাইটে যদি ব্যবহার ভালো না হয় তাহলে কি হবে না? তার সাথে মানুষ রিলেশন করবে? অবশ্যই করবে। অনেক মেয়ে কিন্তু করতে চাইছে, আপনি জানেন। ওরা কিন্তু ওখানে অনেক প্রপোজাল পাইছিল, ভাইরাল হয়েছিল ব্যাপারটা নিয়ে। যাই হোক, সেটা চাইতে পারে অনেকেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আপনার মাথার মধ্যে কোশ্চেন যে একটা ওয়েবসাইট তার আবার ব্যবহার হতে পারে। আপনি একটা মানুষ, আপনার যদি ব্যবহার থাকতে পারে তো ওয়েবসাইটে ব্যবহার হতে পারে না। আপনি একজন মানুষ, আপনি সামাজিক প্রাণী, সমাজের বিভিন্ন লোকের সাথে আপনাকে মিশতে হয়, চলাফেরা করতে হয়। একটা লোক যত ভালো হয়, শুধু দেখতে শুনতে ভালো না, দেখতে শুনতে তো ভালো হলে ভালো, এবং পাশাপাশি যদি তার ব্যবহারও ভালো হয় তাহলে মানুষজন তার সাথে বেশি রিলেশন করতে চায় না? না ভুল বললাম? মনে করেন যে আমি দেখতে স্মার্ট না, কিন্তু আমার ব্যবহার ভালো। ফর এক্সাম্পল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে কি হলো? আমি দেখতে ভালো না, আমার ব্যবহার ভালো, তাহলে একটু চিন্তা করবে। আমি দেখতেও ভালো, আমার ব্যবহারও ভালো, তাহলে কিন্তু আর সমস্যা নেই, মানে ওভারঅল মোটামুটি ঠিক আছে। মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে শুধু দেখতে ভালো ঠিক আছে, এর পাশাপাশি যদি ব্যবহারটাও ভালো হয়, তাহলে ওয়েবসাইটটা আরো বেশি ভালো হবে। এটা এক্সাম্পল হিসেবে বললাম, যেই মানুষটার ব্যবহার যত বেশি ভালো, সেই মানুষটার সাথে মানুষ তত বেশি রিলেশন করতে চায়। অ্যাজ লাইক অ্যাজ এক্সাম্পল, যেই ওয়েবসাইটের ব্যবহার যত ভালো, সেই ওয়েবসাইটে মানুষ তত বেশি থাকতে চায়। বোঝেন নাই? তার এটা তো বুঝলাম, ওয়েবসাইটের ব্যবহারটা, মানে ওয়েবসাইট ব্যবহারটা কোন ধরনের ব্যবহারটা বোঝানো হচ্ছে? সেটাই আসতেছি। সেটা কথা বলতে পারেন না, তার কি ব্যবহার আছে? সাইটের ফিচারটার কথা বলা হয়েছে না? আমরা আসতেছি, আপনি আগেই চিন্তা করার দরকার নেই। আমরা আপনাকে সেটা বুঝে না দিয়ে সামনে যাচ্ছি না, বুঝাবো অবশ্যই। পয়েন্টটা বলছি তো বুঝাবো। ব্যাপারটা হচ্ছে, আমি তার আগে বলি যে আপনি চিন্তা করেন যে ওয়েবসাইটে সে বেশিক্ষণ থাকবে কি থাকবে না, সেটা আমার তো দেখার বিষয় না। অবশ্যই দেখার বিষয়। বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক ওয়েবসাইট তৈরি করা থাকে। ওয়েবসাইট মানুষ কেন তৈরি করে বলুন তো? মুখ দেখার জন্য না কোন একটা প্রদর্শনের জন্য? তথ্য প্রদর্শন আপনি কেন করবেন? মানুষকে আমার সম্পর্কে জানানোর জন্য। মানুষকে আপনার সম্বন্ধে কেন জানাবেন? এমনি না, মানুষকে আবার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ব্যবসার জন্য। তো ব্যবসা মানে কি? টাকা না? ব্যবসা মানে কি? টাকা। জি। তার মানে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য আপনি প্রদর্শন করেন, যা কিছুই করেন না করতেছেন। এখন কথা হচ্ছে, আপনার ওয়েবসাইটে যত মানুষ ভিজিট করবে তত মানুষ আপনার সম্বন্ধে জানবে, আপনার বিজনেসে লাভ হবে, আপনার অফিসে তত থাকবে। তো আপনার ওয়েবসাইটে মানুষ যদি না থাকতে চায়, পছন্দ না হয়, তাহলে ওখান থেকে বের হয়ে আসবে, আপনার সম্বন্ধে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে ওয়েবসাইটে মানুষকে বেশিক্ষণ রাখার জন্য ব্যবস্থা করতে হবে। একটা ওয়েবসাইটে একজন কাস্টমার যদি আসে, সে যেন আর যাইতে না চায়, সেই ব্যবস্থাটা করতে হবে। এখন আপনি মনে করলে বলতেছেন যে ওয়েবসাইটে মানুষ কেন থাকতে এতক্ষণ চাইবে? সে তার কাজকর্ম নাই? কাজকর্ম তো আপনারও আছে। আপনি ফেসবুকে কেন থাকেন এতক্ষণ পর্যন্ত? তার মানে ফেসবুক এমন কিছু করছে, এমন কোন ব্যবহার দিছে, যেই কারণে আপনাকে সারাটা দিন, ভাই আমার তো এমন একটা ব্যারাম ধরছে ভাই আমার কাছে, আমি আপাতত কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি না। কেন করতেছি না? আমার একটা, মানে এটা কি বলবো, একটা ডিজিজ হয়ে গেছে যে আমার কাছে ফেসবুক কিছুই দেখতেছি না, কিন্তু এই হাত দিয়ে শুধু স্ক্রল করে যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না দেখতে, তারপরে স্ক্রল করতেছি। কিন্তু কখনো আমাকে ফেসবুকটা বন্ধ করে আমাকে এসে বই পড়া বা অন্য কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না। তার মানে আপনি ফেসবুকে তাহলে কতটা ব্যবহার ভালো আপনি হিসাব করছেন? ফেসবুকের ব্যবহারটা কত ভালো, এই জন্য মানুষ আপনি ওখানে থাকতেছে না। যদি ব্যবহার ভালো না হতো তাহলে আপনি ওর সাথে এতটা রিলেশন করতেন না। বুঝেন নাই? তাহলে ফেসবুকের ব্যবহারটা ভালো কেন? তাহলে কোন ফিচারটার কারণে ব্যবহার ভালো হয়? কোনটা শিখলে একটা জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট, একটা অ্যাপ্লিকেশনের ব্যবহারটাকে ভালো করতে পারেন। বুঝেন নাই? বুঝছি। ওকে, এখন আপনার তো আমার মুখের কথা বিশ্বাস হবে না, আপনাদেরকে বাস্তব দেখাইতে হবে। আপনি
আচ্ছা স্যার, তার মানে ওই যে কয়েকদিন আগে ফেসবুকের একটা ক্লেম ফাঁস হলো না, যে তারা বেশিরভাগ মানুষকে ইনস্ট্রাকশন করার জন্য বিভিন্ন ধরনের নীতি অবলম্বন করছে, ওখানটায় আমি শুনলাম যে তারা অ্যালগরিদম বলে ওটাকে। তার মানে জাভাস্ক্রিপ্ট কি অ্যালগরিদম? না, ব্যাপারটা ওইরকম না। আমি বলতে চাচ্ছি, দেখেন আপনার এই যে বললেন যে ফেসবুকের ব্যবহার মানে মানে ওয়েবসাইটের ব্যবহারটা কিরকম। ওয়েবসাইটে ব্যবহারটা যখন আমরা জাভাস্ক্রিপ্টে আমরা বললাম যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশনের ব্যবহার বোঝা যায়। যে ওয়েবসাইট বা যে অ্যাপ্লিকেশনে যত বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় সেই ওয়েবসাইটের ব্যবহার তত বেশি ভালো হয়। জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হচ্ছে ব্যবহারটাকে কন্ট্রোল করার জন্য। তো ব্যবহার কন্ট্রোল কিভাবে করে এটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমরা ডিটেইলসলি বুঝাবো এবং বলবো ব্যাপারটা। এখন আমি অতটা ডিপে যাচ্ছি না, তারপরে বোঝার চেষ্টা করতেছি যে ব্যবহারটা বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে। সাপোজ পৃথিবীতে আপনি একজন ব্যক্তি, তো এই একজন ব্যক্তি যদি থাকেন তাহলে আপনার ব্যবহার খারাপ বা ভালো এটা বুঝবেন কিভাবে আপনি বলুন তো? বোঝা পসিবল না ভাই, বোঝা পসিবল। তার মানে মিনিমাম আপনাকে দুইজন থাকতে হবে। ভুল বললাম না? না, দুইজন থাকতে হবে, মিনিমাম দুজন থাকতে হবে। তার মানে একটা ওয়েবসাইটের ব্যবহার ভালো বা খারাপ এটা বোঝার জন্য তো মিনিমাম দুইটা সাইট থাকতে হবে, দুইটা পাশ থাকতে হবে না? এই পাশ ওই পাশ দুটা জিনিস থাকতে হবে। তো বুঝেন নাই? একটা ওয়েবসাইটের ব্যবহার খারাপ বা ভালো বুঝবো কিভাবে? তাহলে দুইটা জিনিস লাগবে মিনিমাম। তো সেই দুইটা জিনিস হচ্ছে আমি মানে এই হলো মাউস। আমি মানে কি? মাউসটা। বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? না, আপনাদের এত মনে ভিতরে যাওয়া ঠিক হচ্ছে না। তারপরে একটু সংক্ষিপ্ত করে বলে যাই। দেখেন, যখনই আপনি এখানে লাইকে ক্লিক করতেছেন সাথে সাথে এখানে কি হয়ে গেছে? লাইকটা পড়ে গেছে না? কিন্তু এই লাইকটা মনে করেন আপনি লাইক দিলেন কয়েক সেকেন্ড পরে, বা এই লাইকের লিফলেটটা আপনাকে 2 দিন পরে দেওয়া হলো, তাহলে কি আপনি লাইকটা দিতেন? ভালো লাগতো লাইক দিতে? জি না। এই যে দেখেন আমার সাথে আমি মানে কি? আমি মানে মাউস, মানে আমি নিজে। আমার সাথে এই ওয়েবসাইটের একটা ব্যবহার হচ্ছে, একটা কি হচ্ছে? কমিউনিকেশন হচ্ছে। আমার সাথে একটা এই ওয়েবসাইটে একটা কমিউনিকেশনটা হচ্ছে। সেই কমিউনিকেশনটা ভালো হচ্ছে না? তাকে কোনো কিছু বলা মাত্র সে অ্যান্সার দিচ্ছে। আমি বললাম তোমাকে লাইক দিলাম, সে লাইকটা কাউন্ট করে দিচ্ছে। আপনি এখানে এখনই একটা ইমেজ আপলোড করবেন, সেই ইমেজটা এখনই আপলোড হয়ে যাবে। ইমেজটাকে আপলোড হতে 2 দিন সময় লাগে না। তার মানে আপনি কোনো কিছু তাকে রিকোয়েস্ট করার সাথে সাথে আপনাকে একটা সুন্দর রেসপন্স দিচ্ছে, একটা অ্যানসার দিচ্ছে। এই যে সাথে সাথে একটা রেসপন্স দিচ্ছে, সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে জিনিসগুলো করা হয়। যে ওয়েবসাইট যত বেশি আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন সেই ওয়েবসাইটের ব্যবহার তত ভালো। আর একটা ওয়েবসাইটের ব্যবহার ভালো হলেই মানুষজন বেশিক্ষণ থাকবে। তবে এমন না যে আপনার ব্যবহার খারাপ, আপনি মানুষ না। আপনি কিন্তু মানুষ এবং আপনি দেখতে সুন্দর। তার মানে সবকিছু ঠিক আছে। যদি আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে আপনার ব্যবহারটাও ভালো হবে। তাহলে আপনি কি হলেন? অলরাউন্ডার হয়ে গেলেন। আপনার মধ্যে সব পাবে মানুষ। আপনি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, আপনার ব্যবহারটাও ভালো। কিন্তু এমন তো হতে পারে আমি দেখতে সুন্দর, ব্যবহার খারাপ ভালো না হতে পারে। কথা বোঝা গেছে? তাহলে আমাদের যদি এখন অ্যাপ্লিকেশন তৈরি করি, আমাদের এই 3টা জিনিস চিন্তা করতে হবে। স্যার, তার মানে জাভাস্ক্রিপ্টের কাজ হলো একটা ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করা, যাতে সাথে সাথে রেসপন্স দেয়। ওই রেসপন্সের জন্য যেন আমাকে 2 দিন বা ওয়েট করতে না হয়। ঠিক আছে? এই যে দ্রুত রেসপন্স, ফাস্ট কাজ করে, ভালো সেবা দিতে হবে। রাইট, আমরা এটা বুঝতে পারছি। তাহলে যারা ফ্রন্ট এন্ড, মনে আজকে থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করবেন কিনা। যদি ফ্রন্ট এন্ডে কাজ করেন তাহলে আপনাকে কি শিখতে হবে? HTML শিখলেই হয়ে যাবে। শুধু HTML শিখলে হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে না আমার একটু ডিজাইনটা সুন্দর করতে হবে, তাহলে কি করতে হবে? একটু স্নো পাউডার মাখতে হবে, তাহলে আপনাকে CSS টা ইউজ করতে হবে। আপনি বলতেছেন না আমি সুন্দর হলেও হবে না, আমার ব্যবহারটাও যেন মানুষ পছন্দ করে, তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট বুঝা গেছে কোনটা কেন শিখবেন? জি ভাই, সামনে যাব। জি। এখন এখানে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি একজন ডেভেলপার বা যাই হন না কেন, এই কোর্সে আপনি 2টা জিনিস তৈরি করতে পারেন, ওয়েবসাইট
অথবা ওয়েব অ্যাপ্লিকেশন। এতক্ষণ পর্যন্ত আমরা ওয়েব মানে অ্যাপ্লিকেশন কথাটাই বেশি বেশি বলতেছিলাম, ওয়েবসাইটে কথাটা আমরা বলি নাই। ভাই একটা কথা ছিল, বলেন বলেন। ভাই আজকে প্রথম দিন তো, আর যেহেতু অনেকজনই জানে না, তার মধ্যে আমি একজন, আমি কিন্তু এই সম্পর্কে কিছুই জানি না। তো আমার কেন জানি মনে হচ্ছে আজকে প্রথম দিন অনুযায়ী আমার কাছে এতটুক পর্যন্ত যথেষ্ট। তো বেশি দিলে হয়তো বা আমি পরের ক্লাসে ডেলিভারি দিতে আমার সমস্যা হইতে পারে, আমি আমার কথা বলছি। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে জিনিসগুলা বলতেছি, এই জিনিসগুলোর সাথে প্রোগ্রামের সম্পর্ক কি, মানে আপনি এটাকে জানতে হবে আগে থেকে। এটা কেন মনে হচ্ছে আপনার, কোন জায়গাতে মনে হচ্ছে যেটা আপনি আগে জানেন না এই জন্য কঠিন মনে হচ্ছে আমাকে বলেন। এখানে আমরা কোনোটা কি প্রোগ্রামেটিক্যালি কোনো কিছু শিখতেছি, মানে কোড করতেছি বা প্রোগ্রামিং কথা বলতেছি? আপনি আপনাকে চিন্তা করেন, আপনি একজন মানুষ, আপনাকে দিয়েও যদি আপনি চিন্তা করেন যে আপনার ফ্রন্ট এন্ড কোনটা, আপনার ব্যাক এন্ড কোনটা, আপনার ডাটাবেস কোনটা, আপনি কিন্তু বলতে পারবেন এখন। তো এটার জন্য কি আপনাকে আগে থেকে জ্ঞান অর্জন করার প্রয়োজন হচ্ছিল, মানে দরকার আছে? আমার কাছে মনে হচ্ছে না। এবং এই জিনিসগুলো কি মুখস্থ করার মতো কোনো জিনিস? একদম আপনার বিষয়টার সাথে পরিচয় হচ্ছে, আপনার লাইফের সাথে কিন্তু একদম, হ্যাঁ আপনার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি কিন্তু ব্যাপারগুলো দেখেন, জাভাস্ক্রিপ্ট এই কথাটা আপনি ইউটিউবে সার্চ দেন যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, হোয়াই ইউজ জাভাস্ক্রিপ্ট, এটা সার্চ দেন। এই জিনিসটা বুঝতে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে যদি বোঝেন, হয়তো 1 মিনিট লাগবে মানে ওরা বলে দিবে, কিন্তু এই জিনিসটা আপনি অত সহজ ধরতে পারবেন না। কিন্তু আমি আপনাকে কিভাবে বুঝালাম বলেন তো? আমি আপনাকে বুঝাইলাম কিভাবে? এই জিনিসটা বোঝার জন্য কি আপনাকে সত্যি সত্যি মুখস্থ রাখতে হবে, না এটার জন্য চিন্তা করতে হবে আপনাকে বলেন? এবং এই ক্লাসটাকে আবার রিভাইজ করা আপনার মনে হয় প্রয়োজন আছে? এটা না 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 না, কারণ প্রত্যেকটা জিনিস আপনার লাইফের সাথে আমি মিলাই বলতেছি আপনাকে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনারা প্রোগ্রামিং এ ক্লাস হচ্ছে এটা? না ভাই, না ভাই, মানে আমার সমস্যাটা হচ্ছে কি, আমি বলি সেটা হচ্ছে মানে একটা জিনিসের উপর বেশ কিছুক্ষণ ধরে ফোকাস দিচ্ছি, তো 1 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো আমার সমস্যা হচ্ছে তাই এইটা। হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, টপিকস হয়ে যাচ্ছে অনেকগুলা, আমি কথাটা বুঝতে পারছি। এই জন্য টপিকস না ভাইয়া, অনেক সময় ধরে ক্লাস চলছে, তো ওই জন্য ভাইয়ার মনে হচ্ছে যে বেশি পড়ানো হচ্ছে। না বুঝতে পারছি, হ্যাঁ কথা ঠিক আছে, অনেকক্ষণ চলতেছে আর টপিকস হচ্ছে অনেকগুলা মনে হতে পারে। একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি এই জিনিসগুলো হয়তো প্রথম ক্লাসেই বলতাম, কিন্তু প্রথম ক্লাসটা তো বুঝতে পারলেন কেমন কি ঘটে গেল। এটার জন্য আপনার কি করতে হবে, আমি প্রত্যেকটা ব্যাচে এই ফরম্যাটগুলো ইউজ করি। ফরম্যাটটা হচ্ছে আপনি যখন ক্লাসে আসবেন, আপনি একজন স্টুডেন্ট হিসেবে ক্লাসে জয়েন করবেন সপ্তাহে মাত্র 2 দিন। সপ্তাহে মাত্র 2 দিন আপনার উচিত কি? আমি জানি যে এখানে অনেকেই আছে যে বেডে হেলান দিয়ে অথবা শুয়ে মোবাইল নিয়ে সে ভিডিওটা দেখতেছেন। আপনার কাছে যে দেখতেছেন এই ভিডিওটা, আপনার কাছে কি মনে হয় যে আপনি যে গুরুত্ব দিয়ে শুয়ে থেকে দেখতেছেন, আপনি কিন্তু আলটিমেটলি 3 মাস পর তেমনই একটা রেজাল্ট পাবেন। আপনি যদি, এটা তো এমন না যে প্রত্যেক দিন দেখতেছেন, দিনে 5 ঘন্টা দেখতেছেন, আপনি মাত্র 2 ঘন্টা সময় দেখতেছেন, তাও আড্ডার সলে সলে শিখতেছি, এবং সপ্তাহে 2 দিন। আপনার উচিত কি? চেয়ার টেবিলে কম্পিউটারের সামনে বসা, মোবাইল না, মোবাইল ছোট স্ক্রিন। এখন আমি একটা স্ক্রিন দেখাচ্ছি, এটা বুঝতে পারবেন। 2 দিন পরে যখন আমি ছোট ছোট কোড করব, ছোট ছোট কোড, ওটা আপনার চোখের মধ্যে পড়বেই না, আপনি বুঝবেন কিভাবে? আপনার কাজ হচ্ছে আপনি চেয়ার টেবিলে বসবেন, বসে আপনার কাছে একটা খাতা থাকবে, সে খাতা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এই যে 3 মাস ক্লাস করবেন, এই 3 মাসে ক্লাসে সবকিছু নোট করা থাকবে। কি নোট করা থাকবে? সবকিছু না। আমি যখন আপনাকে বললাম যে ফ্রন্ট এন্ড, তো শুধু লেখা থাকবে ফ্রন্ট এন্ড, এবং ফ্রন্ট এন্ড মানে কি বললাম এটা 2-1 কথায় শুধু একটু বাংলায় লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি ভুলে গেলে এটা রিমাইন্ড করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে সবকিছু আমি মাথায়, আমি জানি এই কথাগুলো সব বুঝতেছেন, আমি এখনো পর্যন্ত যা বুঝাইছি এই কথাগুলো বোঝেন নাই এমন পার্সন হয়তো খুবই কম পাওয়া যাবে না, সবাই বুঝতে পারছেন। কিন্তু এই জিনিসগুলো কালকে যখন আপনি মনে করতে যাবেন, এত ইজি জিনিসগুলা কালকে আপনি মনে করতে পারবেন না, এটা আমি কনফার্ম। তো এটার জন্য আপনার কি করতে হবে? এটার জন্য খাতা একটু নোট করে রেখে দিতে হবে, যাতে আপনি 3 মাস পরেও আমার কথাগুলো মনে করেন, শুধু খাতাটা একবার দেখলেই মনে পড়বে। আদারওয়াইজ আপনার কি করতে হবে আমি বলি, এটা আপনি একটা লুপের মধ্যে পড়ে যাবেন। আমি কনফার্ম বলতেছি, যদি আপনি এই পদ্ধতিতে না এগোন, আপনি 3 মাস পরে আপনি আবার নতুন অন্য কোন একটা জায়গাতে কোর্সে ভর্তি হবেন, সেই কোর্সেও কিন্তু শিখবেন না। এরকম করতে করতে একটা লুপের মধ্যে পড়তে পড়তে আমি একটা বছর শুধু ইউটিউবে ভিডিও দেখতাম, 1 বছর শুধু ইউটিউবে ভিডিও দেখছি। আমি কোর্সও করছি,
ওই খাতা নোট কিছু করি নাই, করছি যখন ভিডিও দেখতেছি বা কোর্স করছি তখন আমি ক্লাস সব বুঝতে পারি, পরে 2 দিন পরে প্র্যাকটিস করতে গেলে মাথার মধ্যে কিচ্ছু নেই। তো এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে যেন না ঘটে সেই জন্য আমি আগে বলতেছি খাতায় নোট করে রাখতে হবে। আমি যখনই বললাম ফ্রন্ট এন্ড নিয়ে কথা বলতেছি, আপনার খাতাতে লেখা উচিত ছিল ফ্রন্ট এন্ড, এবং পাশে লেখা ছিল ফ্রন্ট এন্ড মানে দিকে ভাই আমার সব, হ্যাঁ হ্যাঁ সবকিছু লেখা আছে। ফ্রন্ট এন্ড নিয়ে একটা শর্ট একটা নোট আছে, ব্যাক এন্ড আছে, ডেটাবেস আছে। যদি নোট থাকে, যদি নোট থাকে তাহলে সমস্যা না। আরেকটা জিনিস হচ্ছে ব্যাপারটা বোঝেন, আপনাদের কোর্সে ক্লাস কয়টা? 24টা ক্লাস। কোর্সে ক্লাস কয়টা বলেন তো? 24টা। আপনারা কি এই মডিউলটা দেখছেন? এই মডিউলটা দেখছেন এখানে কি কি আছে? আপনারা যদি ওইভাবে ক্লাস করতে চান তাহলে এই 3 মাসে শুধু ফ্রন্ট এন্ড শিখতে হবে, শুধু ফ্রন্ট এন্ড। শুধু কি শিখবেন? ওই যে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, এই 3টা শিখে শেষ 3 মাস। কিন্তু আমরা যে ব্যাক এন্ড ডাটাবেস শিখবো ওটার জন্য আপনি আর সময় পাবেন না। তো আমাদের তো সময়টাও চিন্তা করতে হবে, আপনাদের সময়ও কম, সবকিছু বুঝে আসলে আমাকে টাইমটা মেইনটেইনও করতে হবে, কোর্সটাও শেষ করতে হবে। আদারওয়াইজ কিন্তু শুধু আপনাকে ফ্রন্ট এন্ড শিখে এখান থেকে শেষ হয়ে যেতে হবে। 24টার মধ্যে তো 2টি ক্লাস অলরেডি শেষ। 24টার মধ্যে অলরেডি আজকেরও 2টা শেষ। সো বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? একটু নেন, কারণ এখন একটু নিতে পারবেন, এখন একটু বেশি নিতে পারবেন, 2 দিন পরে কিন্তু আর নিতে পারবেন না, কারণ তখন কিন্তু কোডিং চলে আসবে। আর আমার কাছে মনে হয় না এখন জিনিসগুলো খুব বেশি কঠিন টপিকস, ইজি টপিকস, বাট টপিকস হচ্ছে বেশি হচ্ছে হয়তো। বাট আপনি যদি আপনার লাইফের সাথে একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন ব্যাপারগুলো ইজি। আচ্ছা ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি, আমি একটু পয়েন্টে যাই। সেটা হলো ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন। শুধু যদি আপনি এই টপিকসটাও লিখে রাখেন খাতায়, সাপোজ আপনি আমার কথায় কিছুই বুঝছেন, আমার কথায় আপনি কিছুই বুঝলেন না, আপনি যদি ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন লিখে গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, 2-1টা ভিডিও দেখবেন, হয়তো ওনারা আরো ভালো করে বুঝাইতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি এই টপিকসটা লেখাই না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? একটু লিখে রাখেন যে ওয়েবসাইটটা কি এবং ওয়েব অ্যাপ্লিকেশনটা কি। ওয়েবসাইট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেই সাইটটাকে ভিজিট করার জন্য কারো পারমিশন লাগে না, যেই সাইটটাকে ভিজিট করার জন্য কারো পারমিশন লাগে না, এমন একটা ওয়েবসাইটের নাম বলেন। প্রথম আলো, প্রথমআলো.com। গুগল কোন ওয়েবসাইট, এটা একটা সার্চ ইঞ্জিন। প্রথমআলো.com এটা একটা ওয়েবসাইট, কারণ এই প্রথম আলো দেখার জন্য কারো পারমিশন লাগে না। তাহলে এটাকে কি বলতে পারি? ওয়েবসাইট। এখন এই প্রথম আলোর আরো একটা মনে করেন যে ব্যাক এন্ড একটা পার্ট আছে, সফটওয়্যার আছে, সেটাকে ঢোকার জন্য কি লগইন করতে হয়? এটা না, আমি এটা एग्जांपल দিলে হয়তো একটু বুঝতে আপনাদের সমস্যা হবে, এটা বললাম না। মনে করেন যে আপনাদের হচ্ছে যে ব্যাংক আছে, কোন একটা ব্যাংকে যারা কর্মকর্তা আছে তারা ওই যে ব্যাংকের যে একটা সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা কি আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঢুকতে পারবেন? জি না। ওটাকে বলতেছি আমরা অ্যাপ্লিকেশন। যেটাতে ঢোকার জন্য কারো পারমিশন লাগে, যেটাতে অ্যাক্সেস করার জন্য পারমিশন লাগে, সেটাকে বলতেছি আমরা অ্যাপ্লিকেশন। আর যেটাতে ঢোকার জন্য কারো পারমিশন লাগে না সেটাকে বলতেছি আমরা ওয়েবসাইট, সংক্ষিপ্ত কথা। ব্যাপারটা বোঝেন নাকি কেউ বলেন? জি ভাই বুঝতে পারছি। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন যে ওয়েবসাইট কোনটা, ওয়েব অ্যাপ্লিকেশন কোনটা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে আমাকে বলেন যে ফেসবুক কি? এটা অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন কোন সেন্সে ওয়েব অ্যাপ্লিকেশন? লগইন করে ঢুকতে হয়, লগইন করে রেজিস্ট্রেশন করতে হয়, লগইন করতে হয়, এজন্য অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। অনুমতি নিচ্ছেন, ভালো কথা। এখন আমি যদি এই সেন্সে বলি যে অনুমতি তো নিলাম, এটা তো অনুমতি এমন না যে আমাকে অনুমতি দিবেন, এমন কিছু ব্যাপার আছে এটাতে? জি না। তার মানে এটা তো আমি ভিজিট করতে পারি। এটাকে আসলে দুই ভাবেই বলা যেতে পারে, যেটা কি ওয়েবসাইটও বলতে পারবো আমি, কোন সেন্সে বলতে পারবো যে আমি লগইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, আমি ভিজিট করতে পারি। তো কারণ আমাকে কি মার্ক জোগাড়বার্গে পারমিশন লাগে? জি না, পারমিশন লাগে না। তাহলে আমরা এই সেন্সে এটাকে ওয়েবসাইট বলতে পারি। আবার এটাও বলতে পারি যে এটাকে রেজিস্ট্রেশন করতে হয়, তো রেজিস্ট্রেশন করার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে,
সেগুলো ফিল আপ করতে হয়, তারপরে না আমি কাজটা করতে পারি, তাই না? সেখানে আমি অ্যাপ্লিকেশন বলতে পারি। যে এভাবে নিজেকে একটু ব্রেন স্টর্মিং করবেন যে কোন সাইটটাকে আমি অ্যাপ্লিকেশন বলবো আর কোন সাইটটাকে আমি শুধু জাস্ট ওয়েবসাইট বলবো। তাহলে আশা করতেছি ব্যাপারটা একটু মোটামুটি একটা লেভেলে একটা ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার, আপনি অ্যাজ এ একজন ওয়েব ডেভেলপার আপনি আসলে কি কি জিনিস বানাবেন, আপনি কি কি জিনিস তৈরি করা প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে আপনাকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন হতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই তিনটা টাইপের জিনিস আপনাকে তৈরি করা প্রয়োজন হতে পারে। আপনি এই কোর্সগুলো শিখলেন, শেখার পরে এই তিন টাইপের জিনিসই আপনাকে তৈরি করা প্রয়োজন হতে পারে। এই তিন টাইপের বাইরে কিছু নাই। হয় আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট, অথবা একটা ডাইনামিক ওয়েবসাইট, অথবা আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এখন প্রথমটায় যদি আসি, স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কি, এই কথাটার বাংলা মিনিং দ্বারা আপনি কি বুঝেন আসলে? সুজা, মানে এটা স্থির জিনিস, স্থির, স্ট্যাক না, সে একদম স্ট্যাক হয়ে দাঁড়ায় আছে, চুপচাপ দাঁড়ায় আছে, স্থির হয়ে বসে আছে। তার মানে স্ট্যাক মানে বুঝলাম যে সে নড়াচড়া করে না, চুপচাপ থাকে, যা ওখানে দেওয়া আছে অতটুকু নিয়ে সে সন্তুষ্ট, চুপচাপ থাকে। আর ওয়েবসাইট মানে কি বুঝি আমরা? ইন্টারনেটের পাতা। ওয়েবসাইট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সাইটগুলো ভিজিট করতে কারো পারমিশন লাগে না। তাহলে আমরা বললাম যে এই যে প্রথম আলো, এই প্রথম আলোটা কি তাহলে ওয়েবসাইট না অ্যাপ্লিকেশন? ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে যে আমরা কন্টেন্ট কোনগুলো দেব, কন্টেন্ট কোনগুলোকে বলি? এই কন্টেন্টগুলো এগুলা না? জি। এই কন্টেন্টগুলা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন কালকে সকালেই চেঞ্জ করবে এরা, তাই না? তো সকালে যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এরা যদি এটা স্ট্রাকচারের ভিতরে ঢুকে ওই জায়গা থেকে যদি কোডের ভিতরে যদি ডাটাগুলো চেঞ্জ করে দেয়, বোঝেন না কথা? এটা একটা স্ট্রাকচারের ভিতরে লেখাগুলো আছে না, একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ভিতরে লেখাগুলো আছে, তো তো আপনি কি করলো, তারা প্রথম .com তারা করলো কি, এই কোডের ভিতরে ঢুকলো, এটা কোডের ভিতরে ঢুকলো, কোডের ভিতরে ঢুকে এটা কোন জায়গায় লেখা আছে সেই জায়গাতে কালকে কি এখানে শো করাবে সেটা এখানে বসাই দিল। বোঝেন নাই? সেটাকে বলতেছি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। যে ডাটাগুলা কি হয় না, ডাইনামিক্যালি চেঞ্জ হয় না। ডাইনামিক্যালি মানে বলতে কি, যে আপনি এখানে ডাটাবেজে চেঞ্জ করবেন বা কোন একটা আরেকটা সফটওয়্যারে আছে যেখানে কি করা যায়, ওখানে চেঞ্জ করবেন, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। মানে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করা না, যেটা আপনি কোন একটা জায়গাতে চেঞ্জ করবেন, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেই ওয়েবসাইট গুলাকে বলি আমরা ডাইনামিক ওয়েবসাইট। বুঝেন নাই? ডাইনামিকটা আরেকবার বলেন। ক্লিয়ার না। যেই ওয়েবসাইটের ডাটাগুলা, যেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না, চেঞ্জ করার দরকার হয় না, আমি একবার যেটা দিয়ে দিলাম, সাপোজ এই প্রথম আলো .com এর যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন, এটা সারাটা জীবনের জন্য একই রকম থাকবে। যদি কখনো প্রয়োজন হয় চেঞ্জ করা, তাহলে আমি কোডের ভিতরে গিয়ে আমি লেখাগুলো চেঞ্জ করে দিব। এইরকম যদি হয় তাহলে সেটাকে বলতেছি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন বলতেছি না, ওয়েবসাইট বলতেছি। আবার আরেকটা করা যায়, যদি এই ইনফরমেশনগুলা চেঞ্জ করার জন্য আরো একটা কি থাকে, সফটওয়্যার থাকে, একটা অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনে লগইন করতে হয়, রেজিস্ট্রেশন মানে লগইন করতে হয়, লগইন করে ঢুকে ওই জায়গা থেকে চেঞ্জ করা যায়। ওখানে একটা প্যানেল থাকে, একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে চেঞ্জ করা যায়। আমি একদিন দেখাবো, আমরা এখানে রান করলে এখন সময় চলে যাবে। আরো একটা জায়গা আছে, এরকম একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটটাকে হ্যান্ডেল করার জন্য আরো একটা অ্যাপ্লিকেশন দরকার হয়, সেই অ্যাপ্লিকেশন থেকে চেঞ্জ করে দিলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, মানে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করার প্রয়োজন হয় না। সেটাকে বলতেছি আমরা ডাইনামিক ওয়েবসাইট। বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। স্ট্যাটিক হলে কি করতে হয়, কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হয়, এবং স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্টগুলো সহজে চেঞ্জ হয় না।
তাহলে কি আপনাকে যদি বলা হয়, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে দেন, তাহলে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে কষ্ট কম হবে না একটা ডাইনামিক ওয়েবসাইটে কষ্ট কম হবে? স্ট্যাটিক ওয়েবসাইটে কষ্ট কম হবে। ডাইনামিকে কষ্ট স্ট্যাটিকে কম হবে। না না, আপনি টাকা বেশি নেবেন কোনটাতে? আপনি তো এগুলা কাজ শিখে টাকা দিবেন না, এমনি শিখে কাজ করে দিবেন কাউকে। ডাইনামিকে টাকা বেশি নিতে হবে। ডাইনামিকে নিব। ডাইনামিকে টাকা বেশি নেবেন, কেননা ডাইনামিক তৈরি করার জন্য এইরকম একটা ওয়েবসাইট আজ তৈরি করছেন, এটা একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনাকে আরো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যেখান থেকে আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন, এই কন্টেন্ট গুলো হ্যান্ডেল করতে পারেন। তাহলে আপনাকে আরো একটা তৈরি করা লাগতেছে না? তাহলে আপনি টাকা পয়সা বেশি নেবেন কোনটাতে? ডাইনামিকে। আর স্ট্যাটিকে খরচ কম, কারণটা হচ্ছে শুধু আপনি এরকম একটা ডিজাইন তৈরি করে দিলেন, ডিজাইনের মধ্যে ডাটাগুলো ঢুকাই দিলেন, শেষ, কাজ শেষ। এখন যদি চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে কোডের ভিতরে চেঞ্জ করতে হবে, সেটা তো তার ব্যাপার, ক্লায়েন্টের ব্যাপার, সে কোন টাকাতে বানায় নিবে সেটা তো তার ব্যাপার, তাই না? তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছি? জি ভাই। এখন আর একটা কি যেন বললাম, অ্যাপ্লিকেশন একটা আছে না? তো অ্যাপ্লিকেশন জিনিসটা তাহলে কি? এই যে আমি বললাম ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করার জন্য আরো একটা যে জিনিস দরকার, আরো একটা কি অ্যাপ্লিকেশন তৈরি করা দরকার। অ্যাপ্লিকেশন, এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার না? আর অ্যাপ্লিকেশন আমরা কোনটাকে বলি? যেটাকে সবাই অ্যাক্সেস করতে পারে না। তো এই প্রথম আলো যে ইনফরমেশন গুলো চেঞ্জ প্রত্যেকদিন করে, যে প্রথম আলো ইনফরমেশন গুলো প্রত্যেকদিন যে জায়গা থেকে চেঞ্জ করে, সেটা কোথা থেকে করে? একটা অ্যাপ্লিকেশন থেকে করে। জি। তো ওটাকে আমরা অ্যাপ্লিকেশন কেন বলতেছি? কারণ ওটাকে অ্যাক্সেস সবাই করতে পারে না, শুধু প্রথম আলো অফিসে ওরাই কি করতে পারে? ইউজ করতে পারে। এই জন্য ওটা অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? জি। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? এই টপিকটা ক্লিয়ার? জি ভাই। यस ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। সামনে যাব। আচ্ছা, আপনারা স্ক্রিনশট নিচ্ছেন তো? আপনাদের কিন্তু সেটা হচ্ছে কি করতে হবে, আপনাদের স্ক্রিনশটটা নিতে হবে, স্ক্রিনশটটা নিয়ে ক্লাসের রিভিউ দিতে হবে। এমন না আমি বলতেছি আমার প্রশংসা করার জন্য বলতেছি, ক্লাসের রিভিউ মানে কি? ক্লাসটা কেমন করলেন, কি হইলো, কেমন বুঝাইলো ইত্যাদি একটু বলবেন। আমাকে প্রশংসা করার কথা বলছেন, প্রশংসা করার দরকার নাই, আমার দুর্নাম করেন, কিন্তু সেটা করতে হবে। তাই বলে আপনি আমাকে একটু মানে বকাবকি দিয়েন না, গঠনমূলক কথা বলতে পারেন, ঠিক আছে? ওই যে গ্রামে যেভাবে বকাবকি দেয় সেভাবে দিয়েন না, তাহলে হবে কি আমার তো কষ্ট কম লাগবে, কিন্তু অন্যরা দেখলে আপনাকে খারাপ বলবে। তো আপনাকে কেউ খারাপ বললে আমার খারাপ লাগবে, কারণ হচ্ছে আপনি আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে বকাবকি দেন, সেটা একটু গোছায় দিয়ে তাহলে ভালো লাগবে। তাহলে আমরা বুঝলাম অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমরা এই তিন টাইপের কাজ করব। তাহলে আমরা এই জিনিসগুলো শিখলাম। তাহলে আমরা ওভারঅল যদি সামারি করতে যাই, ক্লাসে সামারি করি, তাহলে কি শিখলাম? যে আমরা একটা ক্লায়েন্ট বললো ভাই আমাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, আপনি কোশ্চেন করলেন যে কোন টাইপের অ্যাপ্লিকেশন বানাবেন, ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানাবেন, ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন বানাবেন। তখন সে বলবে যে ভাই আমি বুঝি না কোন টাইপের অ্যাপ্লিকেশন বানালে কি হয়। তখন আপনাকে বুঝাই দিতে হবে যে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন হইলে আপনি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন না, এটা তৈরি করার খরচ বেশি, এটা হচ্ছে মেইনটেনেন্স খরচও বেশি, আবার এটা সুবিধা হচ্ছে যে এটা সিকিউর ভালো। আবার ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করলে এটা খরচ একটু কম হবে, মেইনটেনেন্স খরচ কম, এটা সব জায়গা থেকে আপনি ইউজ করতে পারবেন, এটা সিকিউরিটির দিক দিয়ে একটু প্রবলেম হতে পারে। এরপরে কি বললাম যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করার তিনটা পার্ট থাকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। এই তিনটা পার্টের মধ্যে ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য কি করতে হয়? আমাদের HTML শিখতে হয়, জাভাস্ক্রিপ্ট শিখতে হয়, CSS শিখতে হয়। আমরা HTML দিয়ে কি করতে পারি? স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারি। CSS দিয়ে সেটা প্রেজেন্টেশন, ডেকোরেশনটা সুন্দর করতে পারি। জাভাস্ক্রিপ্টে ব্যবহারটাকে সুন্দর করতে পারি। আমরা বললাম ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি। যে সব জিনিস আমরা সব জায়গাতেই যে কোনো কেউ ভিজিট করতে পারে, কারো কোনো পারমিশন লাগে না, সেটাকে বলতে আমরা ওয়েবসাইট। আর যেটাতে অ্যাক্সেস করার জন্য আমার পারমিশন লাগে, আমার অথেন্টিকেশন লাগে, সেটাকে বলতে আমরা অ্যাপ্লিকেশন। অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি কি কি তৈরি করবেন? হয় একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবেন, অথবা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন, অথবা একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এই জিনিসগুলো আপনি তৈরি করবেন। নেক্সট টাইম ক্লাস থেকে আমরা বিস্তারিত বিষয়গুলা আরো ভিতরে ঢুকবো, আমরা কোডিং এ ঢুকবো। তার আগে আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলি, সেটা হচ্ছে এই কোর্সটা আপনারা, আমি জানি না সামনে ক্লাসে আপনারা সবাই আসবেন কিনা,
ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু ট্রেনার হিসেবে আমি আছি, সো আজকে ক্লাসটা আপনি দেখে বুঝতে পারলেন যে এই ট্রেনারের কাছ থেকে আপনি কতটুকু এক্সপেক্ট করতেছেন সেটা আপনি আদৌ পাবেন কিনা। কারণটা হচ্ছে আপনার একজন বা দুইজনের কথা শুনে কিন্তু আমাকে চেঞ্জ করবে না, বাট সবাই যদি একটু মিছিল টিছিল করেন বা সবাই যদি কমপ্লেন করেন তাহলে হয়তো চেঞ্জ করার সম্ভাবনা থাকে। তো ধরেই নেন যে আমি এই কোর্সটা কন্টিনিউ করব। এখন আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে কোর্সটা আপনি কন্টিনিউ করে সময় নষ্ট করবেন না, এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে এই কোর্সটা করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য দরকার। কেন দরকার? আপনি মনে করেন ধৈর্য তো সব কোর্সেই থাকা দরকার, তাছাড়া তো কোনো কিছু সাকসেস হওয়া যায় না, বাট এটা একটু স্পেশাল, এটা একটু ব্যতিক্রম একটা কোর্স। কেন বলতেছি? আমি যেহেতু প্রফেশনাল সেক্টরে আছি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু এই লেভেলে আসার পরেও ছোট্ট একটা প্রবলেম সেই প্রবলেমটা সলভ করতে আমার 1 সপ্তাহ লাগছে। ছোট্ট একটা প্রবলেম এতদিন কাজ করার পরেও সেই প্রবলেমটা সলভ করতে 1 সপ্তাহ লাগছে। এখন এই 1 সপ্তাহ লেগে থাকার ধৈর্যটা আপনার থাকবে কিনা? প্রবলেম কিন্তু ছোট, সেই প্রবলেমটা সলভ করতে যদি আপনার 1 সপ্তাহ লাগে, সেও আমি এত কিছু হয়তো জানি, তারই দেখেই তো আপনাদের শিখাতে আসছি, তাই না? যতটুকু পারি আর কি। তো এখনো লাগতেছে, তাহলে আপনি একজন বিগিনার, আপনি কিছুই পারেন না, তো আপনার একটা প্রবলেম সলভ করতে যদি 20 দিন 1 মাস লেগে যায়, তাহলে আপনি হাল ছেড়ে দিবেন কিনা? যদি মনে করেন যে না, আমার ছোট একটা প্রবলেম, আমি পারি না, সেটা আমার 1 মাস লাগতে পারে, আমি 1 মাস লেগে থাকবো, সেই ক্ষমতাটা আপনার মধ্যে আছে কিনা? আমি ক্লাসের মধ্যে বিভিন্ন গল্প হিস্ট্রি বলতেছি, আপনার বিরক্ত লাগতেছে। প্রথম দিন ক্লাসে আমি ভালো মতো ক্লাস নিতে পারি নাই, এই জন্য আপনার আরো বিরক্ত লাগতেছে। তো এই বিরক্তগুলা আপনার কি কন্টিনিউ লাগতেই থাকবে, না আপনি বিরক্তগুলো আপনার লাগতেছে না? এই বিরক্ত যাদের লাগবে তাদের জন্য এই কোর্সটা আসলে না। এখানে আপনার অফুরন্ত ধৈর্য থাকতে হবে, আদারওয়াইজ এই কোর্সটা আপনার জন্য না। এখন আরো একটা জিনিস হচ্ছে, আপনার মধ্যে নতুন টেকনোলজি শেখার আকাঙ্ক্ষা আছে কিনা? আজকে আমি আপনাকে যেই কয়টা টপিকস বললাম, আপনি মনে করলেন এই কয়টা টপিক শেখার পর সরকারি জবের মতো আপনি মনে করেন যে টাকা শুধু ইনকাম করবেন আর ইনকাম করবেন। ব্যাপারটা একদমই এটা না। আপনি 3 মাস কোর্স শেষ করে এই টপিকগুলো সবগুলো কভার করলেন, 4 মাস পরের মাস মনে করেন টাকা ইনকাম করলেন, পরের মাসে গিয়ে দেখলেন যে এইসব জিনিস দিয়ে হচ্ছে না, অন্য কোনো একটা জিনিস শিখতে হবে। তখন আপনি মনে করতে পারবেন না যে আমি এতদিন এটা শিখে করলামটা, তাহলে কি আমাকে অন্য একটা জিনিস শিখে রাখতেছে। তার মানে প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন জিনিস শিখতে হবে। এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে আগে থেকে, আদারওয়াইজ আপনার এটার জন্য না। ঠিক আছে? আমি মাঝে মধ্যে যখন ডিপ্রেশনে যাই তখন চিন্তা করি যে এই কোর্সটা কেন করলাম। ইউনিভার্সিটি শেষ করলাম, মানুষ আশা কি থাকে যে ইউনিভার্সিটি শেষের পর সে জব করবে, তো জব যেহেতু সহজে পাওয়া যায় না, এই জন্য জবের জন্য অনেক পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার পর জব পাই। তো তখন কি হয়, জব পাওয়ার পর তো আমি রিল্যাক্স, আমার তার টেনশন নাই, শুধু এখন টাকা ইনকাম করব। কিন্তু এটা এমন একটা সেক্টর যে আপনি পড়াশোনা করছেন, জবের আগে যা করছেন, জবের আগে যদি আপনি 2 ঘন্টা পড়াশোনা করেন, জব পাওয়ার পরে আপনাকে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে 5 ঘন্টা। তার মানে আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে, এটা সেই সেক্টর। আমি এত কিছু ব্যাপারগুলো কেন বলতেছি, এটা রিয়েল লাইফে আপনার লাইফে ঘটবে। আপনি 1 মাস বা 2 মাস পর কাজ শিখলেন, কিছুদিন কাজ করার পর যদি আপনি এই প্রবলেমগুলো ফেস করে আপনি চলে যান আবার এই সেক্টর থেকে, এই সেক্টরটাকে বাদ দিয়ে চলে গেলেন, তখন আপনার লাইফ থেকে অনেকদিন সময় চলে গেল। তো এই জিনিসটা করা যাবে না। এরপরে যেটা কথা হচ্ছে যে এই কোর্সে শেখার পরে আপনাকে ফাউন্ডেশন থেকে যা যা প্রোভাইড করবে সেটা কিন্তু তারা বলে দিছে। স্যার সেদিন খুব সুন্দর করে বলে দিছে। ওই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলতেছি না, তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, সামনের দিনের অ্যাসাইনমেন্ট হিসেবে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে, আমি তো বিস্তারিত সবকিছু বললাম, আপনাকে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকার মতো যোগ্যতা থাকতে হবে, আপনাকে নতুন টেকনোলজি শিখতে হবে, আপনি ছোট একটা প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস পর্যন্ত সলভ করার মতো ধৈর্য থাকতে হবে। এই জিনিসগুলো যদি মেনে নিতে পারেন, আপনি প্রত্যেকদিন ডিপ্রেশনে ভুগবেন। যেমন আমি এখনো ডিপ্রেশনে ভুগি এই সেক্টরটাতে।
আমি এখনো যখন আমার অফিসের একজন কলিগকে দেখি যে সে আমার থেকে অনেক বেশি ভালো পারে, তখন আমার কাছে মনে হয় যে আমি এতদিন কি শিখলাম, আমি তো কিছুই পারি না। এই যে ডিপ্রেশনটা আপনার মধ্যে হবে, তো এটাকে আপনাকে মেনে নিতে হবে যে এটা ঘটবে, এটা আপনার লাইফে। এরপরে আরো একটা ঘটনা আপনার সাথে ঘটবে, সেটা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এও একজন আছে, দেখবেন হয়তো তার সাথে যদি আপনার কথা হয়, তো ডিজিটাল মার্কেটিং ক্লাস নিচ্ছে আমাদের কিন্তু আরিফ, হ্যাঁ, তো ও তো খুব সুন্দর করে বুঝায় এবং দেখবেন যে অনেক আপনাকে সামনে মনে দেখবেন যে টাকা পয়সা, অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। তো তখন হয়তো উনি আপনার সাথে ডিসকাস করলো যে ভাই আপনি ওয়েব ডিজাইন শিখেন না, এটাতে তেমন ইনকাম নাই, আপনি ডিজিটাল মার্কেটিং এ চলে আসেন। ডিজিটাল মার্কেটিং এ অনেক সহজেই অনেক টাকা ইনকাম করা যায়। আমার কাছে আপনি কিছুদিন ক্লাস করার পর যখন ওই যে ইরর পাচ্ছেন, প্রবলেম হচ্ছে, ভালো লাগতেছে না, তখন কি করবেন, ওনার কথা শুনে আপনি ডিজিটাল মার্কেটিং এ সুইচ করলেন। ডিজিটাল মার্কেটিং এ কিছুদিন ক্লাস করলেন, ক্লাস করার পরে জব মার্কেটে দেখলেন হয়তো যে না, এটাতেও পোষাচ্ছে না, কেউ বলতেছে ভাই এটা শিখেন না, আসেন আমরা অ্যান্ড্রয়েড শিখি, অ্যান্ড্রয়েডের ডিমান্ড এখন ডে বাই ডে বাড়তেছে। তখন আপনি কি করলেন, আবার 2 মাস পর আপনি অ্যান্ড্রয়েডে গেলেন। এই যে একটা লুপের মধ্যে পড়তেছেন, এইরকম করতে আপনার মোটামুটি 2-3 বছর সময় শেষ, লাইফ থেকে শেষ। তো এই জিনিসগুলো আপনি আগে থেকে একটু চিন্তা করবেন যে আলটিমেটলি এই সেক্টরটা আপনার জন্য কিনা, আপনি এই সেক্টর থাকবেন কিনা। আমি চাই না আপনার আজকের দিনটা নষ্ট হইতে আমি আপনার করলাম, আমি সামনের দিনটা আপনার নষ্ট করতে চাই না। এখানে এখন 33 আছে, আমি চাই সামনের দিন 20 জন আসুক, কোনো সমস্যা আমার নেই, কিন্তু যেই 20 জন সামনের দিন আসবেন, আমি চাই সেই 20 জন যেন 3 মাস পরে ওই 20 জন থাকে, ওখান থেকে যেন 19 জন না হয়। 19 জন হলে আমার লস নাই, কিন্তু আপনাদের লস হবে, আমি চাই না আপনাদের লস হবে। তো সামনের দিনের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি আপনার বাসার কোনো আশপাশে কোনো একটা জায়গাতে একটু নিরিবিলি মেডিটেশনের মতো বসবেন, বসার পর চোখটা বন্ধ করে আমি যেই সব জিনিসগুলো বললাম, প্রবলেমের কথা বললাম, সেই প্রবলেমগুলো নিয়ে একটু চিন্তা করবেন যে আসলে এত কিছু প্রবলেম নিয়ে মাথায় নিয়ে আমার এই সেক্টরে কাজ করা পসিবল কিনা। সবকিছু চিন্তা করে যদি দেখেন যে হ্যাঁ আসলে এই সেক্টরটা আমার জন্য, তাহলে সামনে ক্লাসে আসবেন এবং মনে করে আসবেন যে আগামী 3 মাস আপনি থাকবেন। বুঝতে পারছেন? তো এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট। সামনে ক্লাসে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন যে আদৌ এই সেক্টরটা আপনার জন্য কিনা। আর আমি আজকে যেভাবে বুঝাচ্ছি, আলটিমেটলি আমি এভাবেই বুঝাই, আমার ক্লাসগুলো এইরকমই হয়। আপনি চাইলে 2-1টা ভিডিও দেখে আসতে পারেন। আমি যেটা বললাম যে আপনাকে কিন্তু ট্রেনারও পছন্দ হতে হবে। যদি আপনি আমাকে পছন্দ না করেন তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যেটা হবে কি, মনের মধ্যে একটা কেমন কেমন ভাব থাকবে, মানে ব্যাপারটা ভালো আসলে আপনার লাগবে না ক্লাস করতে। তো এই জন্য আমি সত্যি কথা, আমি পার্সোনালি চাই, আমার লাইফ থেকে যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গেছে এইরকম লুপের মধ্যে পড়ে, সো আমি চাই না আপনার একটা দিনও নষ্ট করতে। সত্যি কথা, আমি চাই না যে আমার কারণে আপনার একটা দিনও নষ্ট হোক। এই জন্য আমি আপনাকে এই জিনিসগুলো বলতেছি, তাছাড়া আমি সব বলতাম না। আমি ক্লাস করাইতাম, আপনি আসবেন, ক্লাস করবেন, চলে যাবেন, শেষ। কিন্তু আমি চাই যে না, আপনাদের একটা ভালো গাইড করার জন্য, কারণ আমার লাইফ থেকে যেমন 1 বছর চলে গেছে, আপনার কাছ থেকে আমি একদিনও নষ্ট করবো না। এই জন্য আমি এই কথাগুলো বারবার রিপিট করতেছি। তো এই হলো বিষয়। আসো ইনশাল্লাহ সামনের দিন আপনার সাথে আবার দেখা হবে। তো আপনাদের কোনো কোশ্চিন বা কোনো কথা জানার থাকলে আপনারা বলতে পারেন। আমাদের মোটামুটি অফিসিয়ালি ক্লাস আজকে ক্লোজ। আনোয়ার ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, কোশ্চেন ছিল। বলেন 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 বলেন। ভাইয়া, যে আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন, তো আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও যদি করি, সেটা হচ্ছে আমরা কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে পাই, আর যদি ইনস্টল করি তাহলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে গিয়ে পাই। কিন্তু ফেসবুক তো আমরা দোনোটাতেই পাই, তাহলে এটা মানে কোন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বানানো হয়েছে? একটা অ্যাপ্লিকেশনকে দুই ভাবে তৈরি করা যায়। ওনারা ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশনও তৈরি করছে, ওয়েব বেজ অ্যাপ্লিকেশন তৈরি করছে। আপনি যেটা ইউজ করতে পারেন। আপনি একটা সফটওয়্যার যখন তৈরি করবেন, সেটাকে আপনি দুইভাবে তৈরি করবেন, দুটাই তৈরি করেন। ক্লায়েন্ট যদি চায় যে না ভাই আমারটাকে ডেস্কটপ বেজে করতে হবে, ওয়েব বেজে করে দিতে হবে, করে দিবেন। আচ্ছা, আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন করি, আমি সেটাকে কোনোভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে পরিণত করতে পারবো না? হ্যাঁ, সেটা করা যেতে পারে।
যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। অ্যাপস আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি সেই অ্যাপ্লিকেশনটাকে একটা অ্যাপসে কনভার্ট করা যায়। এটা গুগলের মাধ্যমে করা যায়। এটা 2-5 মিনিটের কাজ, এটা কয়েক মিনিটের কাজ। এই কয়েক মিনিটের মাধ্যমে দিলেই সে আপনাকে একটা অ্যাপস বানাই দিবে। ব্যাপারটা বোঝেন? এখন কথাটা হচ্ছে এই অ্যাপসের কাহিনী কি ঘটবে। দেখেন, আপনি একটা ওয়েবসাইট, একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেটা ডেস্কটপকে চিন্তা করে করছেন এবং এর লেখাগুলো বড় বড় থাকবে, এটা কেমন যেন থাকবে, বা লগইন গুলা হয়তো অন্যরকম থাকবে, কিন্তু এটা অ্যাপসে কিন্তু সেম থাকবে। ডেস্কটপে যেমন দেখাইতো এটা ওই অ্যাপের মতো তেমন দেখাবে। কিন্তু অ্যাপ যারা তৈরি করে তারা কি করে, ডেস্কটপে যেমন দেখাক না কেন অ্যাপসের জন্য তারা নতুন করে ডিজাইন করে, অ্যাপসের জন্য তারা নতুন করে ডিজাইন করে। তাহলে এরকম এক্সট্রা ফিচারের জন্য আপনাকে আলাদাভাবে কোডই করতে হবে। যদি আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন ডেস্কটপের জন্য, সেটাকে যদি আপনি ওয়েব করতে চান তাহলে আপনাকে আলাদাভাবে কোডই করতে হবে। আদারওয়াইজ আপনি সব ফিচার ওইভাবে পাবেন না। ভাইয়া ক্লাসের রেকর্ডগুলো কোথায় পাবো? ক্লাসের রেকর্ডগুলো হয়তো কালকে বা পরশুদিনের মধ্যেই আপনারা, আজকে তো এটা লাইভ চলতেছে, ফাউন্ডেশনের মেইন পেজে চলতেছে, আর আপনার হচ্ছে এটা ইউটিউবে ছাড়া হয়। ইউটিউবে চ্যানেল আছে, সার্চ করলেই পাবেন, সেই চ্যানেলগুলোতে এই ভিডিওগুলো আপলোড করা হয়।